আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং এর ফিজিক্স ফার্স্ট পেপারে যে 7 চ্যাপ্টার যেটা আছে। 7 চ্যাপ্টার বলতে বোঝাচ্ছে আমাদের হাতের ঘাটনিক ধর্ম। ওই চ্যাপ্টারটা আমরা জানি যে শর্ট সিলেবাসে আসলে পুরোটা নাই, আমাদের হচ্ছে পয়জনের অনুপাত পর্যন্ত আছে, আর মানে হচ্ছে ফ্লুইডের পার্টটুকু নাই আর কি। সো আজকের ক্লাসে আমরা মোটামুটি আসলে ফ্লুইডের পার্টটা বাদ দিয়ে প্রথম যতটুকু শর্ট সিলেবাস আছে অতটুকু আসলে কভার করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? সো সাথে থাকবে আমি মাহবুব রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, চলো আমরা শুরু করে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাসগুলোকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করছি, রাইট? সো প্রথম টাইপে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের পীড়ন আর বিকৃতি। সো যেহেতু এটা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, সো এখানে আসলে আমরা থিওরি খুব একটা পড়বো না, যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা থিওরি পড়বো আর কি। তো তারপর আমি বলে রাখি যে আসলে আমাদের পীড়ন আর বিকৃতি জিনিসটা আসলে কি। সবার ফার্স্টে আমি একটু বলি বিকৃতি জিনিসটা আসলে কি। আচ্ছা, সো কোনো একটা বস্তুকে, নর্মালি এখানে আমরা কঠিন বস্তু নিয়ে আলোচনা করতেছি। সো কোনো একটা কঠিন বস্তুকে যদি আমি 1 মিটার বা 1 একক যদি আমি একটু পরিবর্তন করতে চাই, তাহলে তার যতটুকু রূপ বিকৃতি হয়, সাপোজ চিন্তা করলাম কোনো একটা তারকে যদি আমি 1 মিটার যদি লম্বা করি, না সরি 1 মিটার একটা তারকে যদি আমি কিছু পরিমাণ লম্বা করি, তাহলে ওই যে 1 মিটার তারকে যে কিছু পরিমাণ হচ্ছে দৈর্ঘ্যটা বা ইয়াটা চেঞ্জ করছি, সেটাকে আমরা বলি বিকৃতি। মানে একক মাত্রার কোনো একটা বস্তুকে যদি কিছু পরিবর্তন করি, তাহলে ওই পরিবর্তনটাকে আমরা বলি বিকৃতি। আচ্ছা, এখন ওই যে বিকৃতিটা ঘটালাম, ওইটার কারণে তার মধ্যে যে একটা শক্তি তৈরি, তার মধ্যে যে একটা বল উৎপন্ন হয়, ওই একক ক্ষেত্রফলে যে পরিমাণ আসলে আমাদের বল উৎপন্ন হয় তাকে আমরা বলি বিকৃতি। বা এটাকে অন্যভাবে বলা যায় যে আমাদের একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রয়োগ করলে তার আসলে বিকৃতি ঘটে, সেটাকে আমরা বলি কি বলতো, সেটাকে আমরা বলি পীড়ন। আচ্ছা, সো আমরা কথা না বলে আমরা ডিরেক্ট শুরু করে দিই। সো আমাদের 18-19 সালে একটা বুয়েটের কোশ্চেন আসছে, সেটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে কুড়ের কোশ্চেনগুলো কিন্তু খুব একটা কঠিন নেই। চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো খুবই সহজেই আসে। কয়েকটা জিনিস ক্রিটিক্যাল থাকতে পারে, আমরা দেখবো। আর বাকি জিনিসগুলো কিন্তু সবকিছু একই রকম। সো কয়েকটা ম্যাথ সলভ করলে আসলে আমাদের বাকিগুলো পারার কথা আর কি। আচ্ছা, সো আমরা দেখি আমাদের জিনিসপাতিগুলো কি কি দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে দেখি। আমাকে বলে দেওয়া আছে যে দুইটা তার দেওয়া আছে, দুইটা তারের দৈর্ঘ্য সমান দেওয়া আছে। দৈর্ঘ্য কি সমান দেওয়া আছে? দৈর্ঘ্য যদি সমান দেওয়া হয়, তাহলে আমরা একটা দৈর্ঘ্য ধরি দৈর্ঘ্যটা ধরো L1, আরেকটা হচ্ছে আমাদের L2। তার মানে আমরা দেখতে পাচ্ছি L1 আর L2 কি সমান। আচ্ছা, এরপর আমাদের কি দেওয়া আছে বলতো, কিন্তু ব্যাস যথাক্রমে ডিফারেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাসটাকে আমরা বলি D1 দেখতে পাচ্ছি কত, D1 দেখতে পাচ্ছি 3 মিলিমিটার। আর D2 দেখতে পাচ্ছি কত, D2 দেখতে পাচ্ছি আমাদের 6 মিলিমিটার। 3 আর 6। ওকে, তাহলে তার দুটিকে সমান বলে টানা হয়েছে, তার মানে ফোর্স হচ্ছে সমান। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি F2 আমাদের কত হবে, F1, ফোর্স সমান। আচ্ছা, তাহলে বলছে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি, দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ হয়েছে। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধি তো বোঝো, সেটাকে আমরা ছোট হাতের L দ্বারা ডিনোট করি। আমাদেরকে বলছে যে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি যেটা L1, দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ। তার মানে দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধি কত, L2 যদি হয়, তাহলে সেটা হচ্ছে কত গুণ হবে, 3 গুণ হবে নাকি? আচ্ছা, বলছে তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। সো এখানে একটা জিনিস বলছে যে কোনটি বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, সো একটু মাথায় রাখবা যে স্থিতিস্থাপকতা নির্ভর করে নরমালি আসলে আমাদের গুণাঙ্কের উপর। কিসের গুণাঙ্কের উপর? নরমালি যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে দৈর্ঘ্যের গুণাঙ্কের উপর নির্ভর করে। দৈর্ঘ্য গুণাঙ্ককে আমরা কি বলি, ইয়ং এর গুণাঙ্ক। যার ইয়ং এর গুণাঙ্ক বেশি হবে সে তত বেশি স্থিতিস্থাপক, যার ইয়ং এর গুণাঙ্ক যত বেশি সে তত বেশি স্থিতিস্থাপক। এটা একটু মাথায় রাখবা। তার মানে এখানে আমাদের কম্পেয়ার করতে হবে কি বলতো, কম্পেয়ার করতে হবে আমাদের Y1 আর হচ্ছে কি Y2 কম্পেয়ার করতে হবে। সে সিম্পল কথা, Y2 কম্পেয়ার করতে হবে। আমরা Y আর Y2 এর মধ্যে দেখবো যে কোনটা বড়, যেটা বড় তার স্থিতিস্থাপকতা বেশি। আচ্ছা, তাহলে গাণিতিক বিশ্লেষণের মধ্যে তোমাদের মতামত ব্যাখ্যা করো। সো এটা আমরা এখন ব্যাখ্যা করবো, সমস্যা নেই। এখন আমরা দেখি যে আমাদের সূত্রটা আসলে কি জানি। সূত্রটা আমরা জানি যে ইয়ং এর গুণাঙ্ক y আমরা জানি পীড়ন বাই বিকৃতি। সো পীড়ন মানে কি, ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই কি, এরিয়া। আচ্ছা, সো পীড়ন আমাদের ফোর্স বাই এরিয়া। আর বিকৃতি মানে কি, বিকৃতি চলে আসবে নিচে। পীড়ন বাই বিকৃতি, বিকৃতি হচ্ছে নিচে মানে কি আমাদের হচ্ছে কতটুকু চেঞ্জ হচ্ছে বাই হচ্ছে কতটুকু দৈর্ঘ্য। তার মানে এটা যদি আমরা লিখি, তাহলে এটা হবে আমাদের ছোট হাতের L আর উপরে চলে যাবে L। সূত্রটা এমন না, F L বাই A ছোট হাতের L, এমনই তো। তাহলে আমরা যদি এটাকে আমরা ধরো দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আমাদের Y1 এর জন্য, একটা Y2 এর জন্য যদি আমরা ভাগ করে ফেলি, তাহলে আমরা যদি এটাকে আবার অনুপাত আকারে লিখে ফেলি, তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো, এটা আমরা লিখতে পারি যে Y2 আচ্ছা স্থিতিস্থাপকতা প্রমাণ করতে হবে তো, তাহলে আমরা
y2 বাই y1 লিখি, তাহলে y2 টাকে আমরা লিখতে পারি কি দেখো তো, y2 টাকে আমরা লিখতে পারি কি বলতো, লিখতে পারি হচ্ছে আমাদের f2 l2 a2 ছোট হাতের l2 ইনটু, যেহেতু y1 সরি এটাকে y1 লিখি, তাহলে y1 টা নিচের দিকে আছে, তার মানে পুরো জিনিসটা উল্টায় যাবে, উল্টায় গেলে আমাদের এইখানে হবে হচ্ছে আমাদের a1, এদিকে হবে l1, আর এখানে হবে আমাদের f1, এখানে হবে আমাদের l1, সিম্পল কথা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি দেখো তো, আমরা যেটা করতে পারি আমাদের এখানে কি দেওয়া আছে, আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এন্ড এখানে যদি এই জিনিসগুলো অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কোন কোন জিনিস আসলে চেঞ্জ হয়, কোন কোন জিনিস চেঞ্জ হয় আমরা দেখি একটু। দেখো আমাদেরকে বলে দেওয়া আছে l1 = l2, তাহলে আমরা এই যে l2 আর l1 থেকে এটাকে আমরা লিখতে পারি কি বলতো, এটাকে আমরা লিখতে পারি l1 l2 লিখতে পারি না, তাহলে এইখান থেকে আমরা l2 আর l2 কাটা চলে গেল, সিম্পল কথা। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি, আমাদের দেওয়া আছে দেখো, আমাদের একটা জিনিস দেওয়া আছে যে আমাদের ফোর্সটা সমান, তার মানে f1 = f2, তাহলে f2 আর f1, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি বলতো, এটাকে লিখতে পারি আমরা f2, তাহলে এখান থেকে আমরা কি কাটা দিতে পারি f2 কাটা। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, হ্যাঁ এরপর একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো l1 দেওয়া আছে = 3l2, l1 = দেওয়া আছে কি 3l2, তাহলে l1 যেটা আছে l1 টাকে আমরা লিখতে পারি 3l2, l1 টাকে আমরা কি লিখতে পারি বলতো, l1 টাকে আমরা লিখতে পারি 3l2। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে l2 আর l2 কাটা, দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবার দেখো আমাদের ইকুয়েশন গুলো কি আছে, উপরে দেওয়া আছে দেখো, এটা নাই শুধু আছে a1 আর এখানে আছে হচ্ছে শুধু 3 নাকি। ওকে, আর নিচে কি আছে, নিচে আছে আমাদের a2, আর কিছু আছে কিছু নাই। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা কি করতে পারি, আমরা ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে পারি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে লিখতে পারি পাই আর স্কয়ার লিখতে পারি, বাট একটু মাথায় রাখবা যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের ব্যাস দেওয়া আছে, ব্যাসের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা একটু মুখস্থ করে নিবা আর কি। সো নরমালি যে কি করতে পারো, যে এটাকে নরমালি এভাবে লিখতে পারো যে a = পাই আর স্কয়ার আর টাকে লিখতে পারো d/2, এভাবে লিখে এভাবে করতে পারো, বাট একটু সুন্দর করে একটু মুখস্থ করে নিবা যে এটা মানে হচ্ছে আমাদের π/4d², এভাবে মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে আমরা দেখবা ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যদি a1 এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে a1 এর ক্ষেত্রে হবে π/4d1² * 3, আর এটা হচ্ছে আমাদের কত π/4d2², শেষ। তাহলে কি কাটা যায় বলো, এখান থেকে কাটা যায় হচ্ছে π/4 কাটা যায়, তাহলে উপরে থাকবে কত, উপরে থাকবে হচ্ছে আমাদের 3d1। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাই এখানে আসলে মিলিমিটারে দেওয়া আছে, তাহলে মিলিমিটারটা কি মিটারে কনভার্ট করতে হবে কিনা। যখন এরকম অনুপাত আকারে দেওয়া থাকবে তখন আসলে আমাদের আলটিমেটলি আসলে এককগুলো আসলে চেঞ্জ করা খুব একটা দরকার পড়ে না, যদি দুইটা এককে থাকে আর কি। তাহলে মিলিমিটারকে যদি মিটারে নাও তাহলে এখানে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, সেম নিচেও 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আলটিমেটলি কোনো কাজ নাই, কাটাকাটি চলে যাবে। সো অনুপাত আকারে থাকলে দুইটা যদি একই এককে থাকে তাহলে আমাদের আসলে চেঞ্জ করা এটা দরকার পড়তেছে না। আচ্ছা, যেটা বললাম, তাহলে d1 টাকে আমরা দেখতে পাচ্ছি 3, তাহলে আমরা 3² ইনটু একটু লাগতেছে না, আর নিচে কি দেখতে পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছি d2 কে দেখতে পাচ্ছি কত 6 না। ওকে, তাহলে 6², তাহলে আলটিমেটলি কত পাচ্ছি দেখি তো, আলটিমেটলি আমরা পাচ্ছি উপরে হচ্ছে 3 * 3² আর নিচে হচ্ছে 6², তাহলে দেখতে পাচ্ছি 3/4। আমরা এখানে কোনো কিছু ভুল করছি না, আশা করি ভুল করার কোনো ভুল করি নাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি উপরে দেখি তো, আশা করি ভুল হওয়ার কথা না। যাই হোক, তার মানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের y2/y1 = পাচ্ছি 3/4, তার মানে 3 যদি হয় y2, 4 হবে কত y1, তার মানে আসলে কোনটা বেশি বড়, y1 বড় না, তার মানে আমরা এখানে লিখতে পারি যে y1 is greater than y2। ওকে, y1 is greater than y2, তার মানে আসলে আমাদের কাজ সিরিজ থাকবে কত বড়, y1 এর সিরিজ থাকবে কত বড়। আচ্ছা, ওকে, তাহলে দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা বলে দেওয়া আছে যে সমান দৈর্ঘ্যের দুটি ভিন্ন বলতে তার দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হলো, তাহলে হচ্ছে ফলে দ্বিতীয়টি তার প্রথমটির এত গুণ প্রসারিত হলো, তাহলে তাদের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে বলছে যে ব্যাসের অনুপাত কত হবে, ঠিক আছে। সো সেম কেস, আবার সেম জিনিসগুলোর মতোই আর কি। তো জাস্ট আমি কয়েকটা ম্যাথ আরেকটু করাই দেই, তাহলে পরে বাকিটা তোমরা নিজেরাই পারবা। সো বলে দেওয়া আছে সমান দৈর্ঘ্যের দুইটি তার, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সমান দৈর্ঘ্য যেহেতু বলে দেওয়া আছে, তার মানে আমাদের হবে L1 = আমাদের কত হবে, L2 হবে। আচ্ছা, এরপরে বলে দেওয়া আছে দুইটি ভিন্ন পদার্থ, তার মানে পদার্থ দুটো ভিন্ন, ওকে ভালো কথা, তার মানে ইয়ং এর গুণাঙ্ক ডিফারেন্ট হবে। তাহলে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে কি দেখো তো, y1 দেওয়া আছে হচ্ছে আমাদের
y1 দেওয়া আছে হচ্ছে 1.8 ইনটু tan ইনভার্স 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এরপরে আমাদের y2 দেওয়া আছে কত, দেওয়া তো y2 দেওয়া আছে আমাদের 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার স্কয়ার পার মিটার স্কয়ার। ওকে, তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে ফলে দ্বিতীয়টির তার প্রয়োগ করার ফলে কি হচ্ছে বলতো, ফলে দ্বিতীয়টির তার মানে কত, দ্বিতীয়টির তার প্রথমটির এত গুণ প্রসারিত হয়, তার মানে দ্বিতীয়টির তার ধরো প্রসারিত হলো L2, কত গুণ হয়েছে আমাদের প্রথমটির হচ্ছে আমাদের L1 এর কত গুণ, আড়াই গুণ প্রসারিত ফল। আচ্ছা, বলছে তার দুটির ইয়ং-এর গুণাঙ্ক যথাক্রমে এত এবং এত, তাহলে হচ্ছে ব্যাসের অনুপাত কত বলছে, কি বলছে ব্যাসের অনুপাত, তার মানে আমাদের বলছে ব্যাসের অনুপাত d1/d2 ইজ ইকুয়াল টু হোয়াট, d1/d2 ইজ ইকুয়াল টু কত হোয়াট, এটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, সো ভালো কথা, আমরা যেটা জানি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু আগে যেটা করলাম সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইয়ং-এর গুণাঙ্ক y2 আমরা এখন y1 লিখব, y1/y2, কারণ কি আমাদের আগে আসবে হচ্ছে d, খুব একটা সমস্যা নাই, যাই হোক। সো আমরা y1 যদি লিখি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে f1 a1 ছোট হাতের L1 আর এখানে হবে কত L1। ওকে, তাহলে ইনটু হচ্ছে আমাদের y2 এর কথা যদি চিন্তা করি তাহলে a2 ছোট হাতের L2 আর এখানে হচ্ছে আমাদের f2 ইনটু হচ্ছে আমাদের কত L2, নাকি এমনই তো। আচ্ছা, এখানে তার মানে আমরা জিনিসগুলো একটু বসাই দিই, জিনিসগুলো আমরা যেটা বসাই দিলে আমরা যেটা পাবো, দেখো আমরা কি দেখতে পাচ্ছি, L1 আর L2 সমান, তার মানে আমরা L1 আর L2 কেটে দিতে পারি, দুটো সমান। আচ্ছা, এরপর আমরা এই জিনিসটা দেখতে পাই যে আমাদের L2 ইজগুলো দেওয়া আছে আড়াই L1, তাহলে L2 কে আমরা লিখতে পারি কত, L2 কে আমরা লিখতে পারি আড়াই L1। ওকে, তাহলে L1 আর L1 কাটা, তাহলে আড়াই থাকবে এই জায়গায়, সমস্যা নাই। আচ্ছা, তারপর আর কি কি কাটা যায়, আমাদের ফোর্স কি আমাদের সমান বলছে, দুটি ভিন্নতায় ধ্রুব যথাক্রমে সমান বল, এই যে সমান ফোর্স দেওয়া আছে, ফোর্স যদি সমান হয় তাহলে আমাদের F1 আর F2 ও কাটা। ওকে, তার মানে এখানে আমরা যদি এই জিনিসটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো যে দেখো এখানে উপরে কি দেওয়া আছে, উপরে কিছু নাই এখানে আড়াই আর F1 আছে, তার মানে দেখতে পাই যে এখানে কত আড়াই A2, আর নিচে কি দেওয়া আছে, নিচে কিছু নাই জাস্ট A1 আছে। ওকে, তাহলে A1 ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত y1/y2, নাকি। ওকে, y1/y2। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এটাকে আমরা পুরোটাকে উল্টাই দিব। পুরোটাকে কেন উল্টাই দিব, দেখো আমাদের y2/y1 দেওয়া আছে না, কিন্তু আমাদের যখন অনুপাতটা বের করতে হবে সেটা d1/d2 বের করতে হবে, তাই এটাকে আমরা একটু উল্টাই দেব, ঠিক আছে। এন্ড উল্টা যদি দেই, দেখো আমাদের থাকবে কত y1/y2, আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে আড়াই, নাকি। ওকে, তাহলে এটা দেখতে পাচ্ছ y1/y2, ওকে, নাকি উল্টাই হলো না, তাহলে y2/y1। আচ্ছা, এইবার আমরা কি করব, আমরা সেম জিনিস আগের মতো করব, হচ্ছে π/4 d1 স্কয়ার π/4 d2 স্কয়ার ইজ ইকুয়াল টু এই আড়াইটাকে ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে না। আচ্ছা, গুণ যদি হয়ে যায় তার মানে দেখতে পাচ্ছি আবার এখানে y2/y1 ইনটু হচ্ছে কত আড়াই। ওকে, আড়াই যদি হয় তার মানে এখান থেকে দেখো আমাদের কি কি কাটা যায়, এখান থেকে আমাদের অনেক কিছু কাটা যায়, এই যে পাই কাটা যায়, 4 কাটা যায়, π/4 কাটা যায়। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এখানে আমরা যদি d1/d2 করতে চাই, d1/d2 করতে চাইলে পুরোটাকে আমাদের রুটও করে দিতে হবে। তাহলে পুরোটাকে যদি আমরা রুট করে দিই, দেখো তাহলে আমাদের কি হচ্ছে বলতো, আমাদের y2 এর মান কত দেখতে পাচ্ছি, y2 এর মান দেখতে পাচ্ছি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু 2.5, ভাগ দিব হচ্ছে কত ধারা, y1 ধারা, তার মানে y1 এর মান কত 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 11, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে d1/d2 কত হওয়ার কথা, দেখতে পাচ্ছি √1.6 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু আড়াই, ভাগ দিব 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 11। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2√5/3, তার মানে আমরা দেখতে পাচ্ছি d1:d2 যদি আমরা করি তাহলে আমরা যেটা দেখতে পাবো 2√5:3, ঠিক আছে। ওকে, সো আশা করি আনসারটা হওয়ার কথা, আর কি যদি না হয় সুন্দর দৃষ্টিতে দেখবো আর কি। ওকে, সামনে আগে তাহলে বলছে যে বিকৃতির মাত্রা কত, বিকৃতি মানে কি বলো, বিকৃতি মানে কি, বিকৃতি মানে হচ্ছে আমাদের কতটুকু পরিবর্তন হয়েছে, লেন্থে কতটুকু পরিবর্তন হয়েছে, আর নিচে হচ্ছে আমাদের মোট লেন্থটা।
তাহলে আমরা চিন্তা করতে পারি যে এইটার এককটা কি হচ্ছে, লেন্থের পরিবর্তনের একক কি মিটার, আর লেন্থের একক কি মিটার। তাহলে মিটার মিটার কাটা যায়, তার এককই তো নাই, তাহলে ক্ষেত্র মাত্রা কি হবে, মাত্রা নাই, সিম্পল কথা, মাত্রা কি নাই। ওকে, তাহলে বলছে একই দৈর্ঘ্যের দুটি ইস্পাতের তারের ব্যাস দেওয়া আছে, ব্যাস হচ্ছে 1 মিলিমিটার দেওয়া আছে, 2 মিলিমিটার দেওয়া আছে। বলছে তার দুটিকে যথাক্রমে 40 নিউটন এবং হচ্ছে 80 নিউটন বলে যদি টানা হয়, তাহলে আমাদের হচ্ছে প্রসারণের অনুপাত কত, প্রসারণের অনুপাত কত। আচ্ছা, সো প্রসারণের অনুপাতের জন্য আমাদের সবগুলো ডাটা দেওয়া আছে, সো তোমরা চাইলে এখানে বাম পাশে ডান পাশে লিখে রাখতে পারো। সো আমরা প্রথমবারে যেহেতু সবকিছু একদম সিম্পলি করে ফেলছি, তাহলে আমাদের আসলে এখানে আহামরি টাইম ওয়েস্ট করার দরকার নেই, আমরা আসলে খুব ইজিলি করে ফেলতে পারবো, সিম্পল কথা। এখন দেখি আমরা ডিরেক্ট যদি আমরা করে ফেলি, আমরা ডিরেক্ট করে ফেলার জন্য আমাদের কি লাগবে বল, আমাদেরকে লাগবে হচ্ছে আমাদের কিসের অনুপাত বলছে, প্রসারণ, মানে হচ্ছে আমাদের এল, ছোট হাতের এল যেটা আছে সেটা অনুপাতটা বের করতে হবে। আচ্ছা, সো ওটা বের করার জন্য আমরা একটু দেখি যে আমাদের ইয়ং এর গুণাঙ্ক কি দেওয়া আছে। বলছে দুটো একই দৈর্ঘ্যের দুটি ইস্পাতের দৈর্ঘ্য, তার মানে ইয়ং এর গুণাঙ্ক সবগুলো সমান। তাহলে আমরা দেখতে পাবো যে ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল টু আমরা কি জানতাম, আমরা জানতাম এফ ইনটু বড় হাতের এল, আর নিচে হচ্ছে কত এ বাই এল নাকি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে আমাদের ছোট হাতের এল ইকুয়াল টু লিখতে পারি কত এফ এল, আর নিচে হচ্ছে আমাদের এ ওয়াই, এটাই না। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে আমরা জানি এফ বাই এ আর বড় হাতের এল বাই ছোট হাতের এল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ছোট হাতের এলটাকে এই পাশে নিয়ে আসলে আমরা যেটা দেখতে পাই যে এফ ইনটু এল আর এ ওয়াই। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা অনুপাত, এটা হচ্ছে আমাদের নরমালি সূত্রটা আর কি, সূত্রটা আমরা এখান থেকে লিখে ফেলছি। তার মানে প্রত্যেকটা জিনিসের জন্য, তার মানে 1 নাম্বার তারের জন্য আমরা L1 বের করতে পারি, আর 2 নাম্বার তারের জন্য আমরা L2 বের করে ফেলতে পারি। তাহলে এখানে তার মানে আমরা যদি ইকুয়েশনটা লিখে ফেলি, আমরা যদি অনুপাতটা লিখে ফেলি, তাহলে আমরা দেখতে পাই যে L1 বাই L2 ইজ ইকুয়াল টু কত হবে। L1 এর জন্য আমরা যদি লিখি, তাহলে আমরা দেখতে পাবো F1 L1 A1 Y1। ওকে, উপরে কি আছে, A2 হবে, Y2 হবে, F2 হবে, L2 হবে। ওকে, আচ্ছা, এবার আমরা জিনিসগুলো একটু বসাই দিই। জিনিসগুলো কি বসাই দিই, কিভাবে বসাবো দেখো, আমাদেরকে বলে দেওয়া আছে দুটি একই দৈর্ঘ্যের তার। একই দৈর্ঘ্যের তার মানে কি আমাদের L1 আর L2 কাটা, একই দৈর্ঘ্য যেহেতু। আচ্ছা, দুটি ইস্পাতের তার, ইস্পাতের তার মানে কি Y1 আর Y2 সমান, তার মানে আমাদের Y1 আর Y2 কাটা। আচ্ছা, বলছে দুইটার আসলে ব্যাস দেওয়া আছে, দুইটা ব্যাস দেওয়া থাকলে আমরা Y1 আর Y2 বের করে ফেলতে পারবো, সরি A1 আর A2 বের করে ফেলতে পারবো। তাহলে A1 যদি বের করতে চাই বা প্রথম তারে যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। তাহলে এটা কত হবে, পাই বাই 4 ডি স্কয়ার। তাহলে ডি কত হবে, 1 স্কয়ার। আর এইটার ক্ষেত্রে যদি আমি বের করতে চাই, তাহলে এটা কত হবে, পাই বাই 4 d2 কত হচ্ছে 2, তাহলে হচ্ছে কত 2 স্কয়ার। পাই বাই 4 কাটা, ওটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, তার দুটিকে যথাক্রমে 40 নিউটন এবং 80 নিউটন। তারপরে F1 কত, F1 কত 40 নিউটন, 40 নিউটন। আর F2 কত, ফোর্স F2 হচ্ছে 80 নিউটন। শেষ। তাহলে এটা ইকুয়ালটা আমাদের কত হবে সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখি যে আমাদের L1 L2 কত হয় দেখি। তাহলে উপরে দেখতে পাচ্ছ, উপরে কত আছে, 40 নিউটন ইনটু হচ্ছে আমাদের কি আছে, পাই বাই 4 লাগবে না, তাহলে 2 স্কয়ার। আর এখানে কাটা, তারপর নিচে কত আছে দেখি, নিচে আছে এখানে দেওয়া আছে 1 স্কয়ার, তাহলে 1, তাহলে এখানে 80, তাহলে দেখতে পাচ্ছি 2, তাহলে आंसर হবে কত, 2:1। ওকে, আগাই। তাহলে আমাদেরকে বলছে একই পদার্থে দুটি তার A ও B এর দৈর্ঘ্য যথাক্রমে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা, ব্যাসের অনুপাত দেওয়া আছে। তাহলে যদি একই বল প্রয়োগ করা হয়, তাহলে দুটি তলকে টানা হয়, তখন আমাদের কি বলে দেওয়া আছে, A আর B এর দৈর্ঘ্যের বৃদ্ধি কত, দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত। তাহলে আমরা সিম্পলি যেটা দেখছিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এলটা যেটা বের করছি সেভাবে বের করতে হবে। তাহলে আমরা দেখছি যে আমরা ডিরেক্ট যদি লিখি যে L1 বাই L2, তার মানে এখানে দৈর্ঘ্যের বৃদ্ধি তো অবশ্যই, দৈর্ঘ্যের বৃদ্ধি অনুপাত L1 বাই L2 ইকুয়াল আমাদের কত হবে, F1 L1 A1 Y1 ইনটু যদি আমরা উল্টাই দেই, তার মানে আমরা দেখতে পাচ্ছি হবে কত, A2 Y2 F2 L2, এমন না, FL AY, হ্যাঁ FL AY, তারপরে এটা হবে কত, FL AY। তাহলে 2 2 1 সব ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে যেসব ডাটা দেওয়া আছে ওগুলো আমরা একটু লিখে ফেলি। যেসব ডাটা দেওয়া আছে ওগুলো আমরা একটু লিখে ফেলি। তো ডাটার মধ্যে আমাদের কি দেওয়া আছে দেখো,
আমাদেরকে বলছে একই পদার্থের দুটি, একই পদার্থ যদি হয় তাহলে আমরা দেখতে পাই সেটা আমাদের কত y1 = কত হবে y2। আচ্ছা, এরপরে দেওয়া আছে দুটি তারের তার A ও B এর দৈর্ঘ্যের অনুপাত। দৈর্ঘ্যের অনুপাত মানে হচ্ছে আমাদের L1/L2 দেওয়া আছে। L1/L2 দেওয়া আছে কত 1:2, তার মানে দেওয়া আছে হাফ। আচ্ছা, এখন আমাদের এখানে কি লাগতেছে দেখো তো, L1/L2 তো লাগতেছে, এই যে L1 উপরে আর L2, তাহলে এটা আমাদের একটু চেঞ্জ করার দরকার পড়তেছে না। আমাদেরকে বলে দেওয়া আছে যে ব্যাসের অনুপাত দেওয়া আছে। ব্যাসের অনুপাত মানে কত D1/D2 দেওয়া আছে। D1/D2 দেওয়া আছে কত 2/1, 2:1 আর কি। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের D, এখানে আমাদের এটা উপরে দেওয়া আছে, মানে এরিয়া D দিয়ে আমরা কি বের করি, এরিয়াই তো বের করি, এরিয়া A2 উপরে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো। চেঞ্জ করে লিখবো কি বলতো, চেঞ্জ করে লিখবো D2/D1 = কত হবে হাফ। আচ্ছা, এটা আমরা পরে কাজে লাগাচ্ছি, প্যারাটাই। তাহলে বলছে যে একই বল ধারা টানা হয়, তার মানে আমাদের যদি F1 আর F2 হয় তাহলে আমাদের কত বলছে L1/L2 বের করতে হবে। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি F1 আর F2 কাটা, কারণ দুটো বল একই। তারপর আমরা দেখছি ইয়ং এর গুণাঙ্ক একই, সেম কাটা। তারপর L1/L2, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই পার্ট 2 L1/L2, তার মানে দেখতে পাচ্ছি কত হবে হাফ, এই পার্টটুকু হয়ে যাবে হাফ। এরপরে আমাদের দেখো এখানে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আছে, দেখতে পাবো কি আমাদের এখানে 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 হাফটা আগে লিখে ফেললাম। এখানে আছে আমাদের A2 মানে হচ্ছে আমাদের কত π/4 D2², আর A1 π/4 D1²। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগে তো হাফ আছেই, তার মানে π/4 কাটা। তারপর এখানে দেখতে পাচ্ছি যে D2/D1 হোল স্কয়ার, আমরা কত হাফ D2/D1 আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি হাফ, হাফ যদি স্কয়ার করে দেই তাহলে কিছু একটা হবে আর কি। যাই হোক, সো আমরা দেখতে পাচ্ছি এটা হবে কত 1/4, তাহলে 1/4 ইনটু হাফ কত হলো 1/8, তাহলে কত হবে 1 পাচ্ছি হচ্ছে 1/8। ওকে, তার মানে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো যে L1/L2 হবে কত 1:8। ওকে, আনসারটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আগে দেখতে বলে দেওয়া আছে, দেখো দুটি বলে দেওয়া আছে যে দুটি ভিন্ন উপাদানের তৈরি তারের প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে ভালো কথা, ইহাতে ব্যাসও দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তাও দৈর্ঘ্য দেওয়া আছে। তারপর হচ্ছে প্রথমটি ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, দ্বিতীয়টি ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের এত গুণ, এটাও বলে দেওয়া আছে। তারা বলছে যে দৈর্ঘ্য বরাবর উভয়ের উপর যদি এত কিলোগ্রাম ওজনের, ওজন বলতে কিলোগ্রাম বলতে এটা ভরই বোঝাচ্ছে আর কি। সো এটার সাথে আমাদের 9.8 দিলে আমরা আসলে ওজন পেয়ে যাবো, এফটা পেয়ে যাবো। বল প্রয়োগ করলে প্রথম এবং দ্বিতীয় যদি তাহলে প্রসারণের মানে কি, প্রসারণের তুলনা বাহির করো আর কি। সো সিম্পলি আমরা যদি এটা আসলে আমাদের করে দেওয়ার খুব একটা প্রয়োজন পড়তেছে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, আমরা দেখি যে আমাদের L1/L2 যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের F1 L1 A1 Y1 ইনটু হবে কত A2 Y2 F2 L2। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা L1/L2 এমাউন্টটা বের করাটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি। সো আমি দেখি যে আমাদের কি কি ডাটা দেওয়া আছে, ওই ডাটাগুলো আমরা এখানে ইনপুট দিলেই আসলে আমরা পেরে যাওয়ার কথা আর কি। আচ্ছা, সো আমরা দেখি যে দুটি ভিন্ন তার মানে আমাদের ইয়ং গুণাঙ্ক ডিফারেন্ট আর কি। আচ্ছা, তারের প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া আছে, প্রত্যেকটি দৈর্ঘ্য মানে L1 আর L2 সেম, তার মানে L1 আর L2 যদি সেম হয় তার মানে আমরা এখান থেকে L1 আর L2 কেটে দিতে পারি, দরকার নেই। আচ্ছা, এরপর দেওয়া আছে ইহাদের ব্যাস দেওয়া আছে, ব্যাস হচ্ছে আমাদের D1 দেওয়া আছে, D1 দেওয়া আছে 2 মিলিমিটার, D2 দেওয়া আছে ব্যাস 4 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে A1 আর A2 বের করে ফেলতে পারবো নাকি, A1 আর A2 বের করে ফেলতে পারবো π/4 D², ঠিক আছে, শুদ্ধটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর আমাদেরকে দেওয়া আছে কি বলে দেওয়া আছে যে ইয়ং এর গুণাঙ্ক, প্রথম পদার্থের ইয়ং এর গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক Y1 যেটা আছে সেটা কত হলো, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদার্থের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের চেয়ে 4 গুণ বেশি। 4 গুণ বেশি মানে হচ্ছে এই যে 4Y2, ঠিক আছে, তাহলে y গুলো কত হবে 4Y2। আচ্ছা, তারপরে দৈর্ঘ্য বরাবর যদি উভয়ের উপর এত কিলোগ্রাম ওজন দেওয়া হয়, তাহলে এখান থেকে আমরা দেখে ফেলতে পারবো যে আমাদের Y1, এই যে Y1 টা হচ্ছে আমাদের কত হবে 4Y2, তারপরে আমাদের Y2 আর Y2 কাটা,
তাহলে এখান থেকে আমাদের F1 আর F2 বের করতে হবে নাকি? তাহলে আমাদেরকে বলছে উভয়ের উপর যদি আমি 100 কিলোগ্রাম, কিলোগ্রাম মানে 100 কেজি আর কি, ওজন বল প্রয়োগ করি, তাহলে আমাদের দুইটা ফোর্সই সমান। তার মানে আমাদের F1 ইজ ইকুয়াল টু আমাদের F2 ইজ ইকুয়াল টু আমাদের কত বলে দেওয়া আছে? 100 কেজি। 100 কেজি মানে কত? 100 কেজি ইনটু 9.8 mg। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো কত? 980 নিউটন। ঠিক আছে, সো 980 নিউটন ফোর্স প্রয়োগ করব, সিম্পল কথা। তাহলে আমাদের দেখো দুইটার উপর যদি 100 কিলোগ্রাম ওজন বল প্রয়োগ করি, তাহলে আমাদের F1 আর F2 তে এমনিই কাটা যায়, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে আমাদের থাকে কি দেখো তো, উপরে দেখা যাচ্ছে আমাদের উপরে থাকে π/4 তো কাটা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হবে হচ্ছে আমাদের d2 স্কয়ার, নিচে কি থাকবে? এই যে 4 থাকবে, ও a1 থাকবে, তার মানে a1 মানে হচ্ছে আমাদের d1 স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা বের করে ফেলতে পারবো যে 1/4, তাহলে আমরা এটাকে d2/d1, d2 কত দেখতে পাচ্ছি 4 আর d1 কে দেখতে পাচ্ছি 2, শেষ, এটাকে স্কয়ার করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে, এটা কাটা গেলে 2, তাহলে 2 স্কয়ার মানে কত? 4 হলে এই কাটা যায় 1 সমান, সিম্পল, দুটো সেমই হবে, প্রসারণ কি সেমই হবে। আচ্ছা, সামনে আগে। এবার বলছে যে স্থিতিস্থাপক ইস্পাত এবং রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, তোমার উত্তরের ব্যাখ্যা দাও। আচ্ছা, এখন আমরা একটু বুঝি যে আমাদের যখন আমরা স্থিতিস্থাপকতা বুঝি, স্থিতিস্থাপকতা মানে হচ্ছে, মানেটা কি আসলে? স্থিতিস্থাপকতা মানে হচ্ছে সে তার অবস্থা চেঞ্জ যদি না করতে চায়, সে তার অবস্থা চেঞ্জ করতে চায় না, সিম্পল কথা। স্থিতিস্থাপকতা বলতে সে তার অবস্থা চেঞ্জ করতে চায় না। আমি তার অবস্থা যতই চেঞ্জ করতে চাই, সে কি করে একটা ধর্মের কারণে সে আবার আগের অবস্থানে ফিরে আসে। তার মানে যে তার অবস্থানটা ধরে রাখতে পারে তার স্থিতিস্থাপকতা তত বেশি। এবং চিন্তা করো, রাবার আর ইস্পাতের মধ্যে, ইস্পাতের কি আমি কিন্তু টানে তার অবস্থা চেঞ্জ করতে অনেক কষ্ট হয়ে যাবে, রাবারটা মোটামুটি করা যায়, ঠিক আছে, আর নর্মাল রাবার হয়তো আরো ইজিলি করা যায়। মানে ইস্পাতটাকে আমি তার অবস্থা চেঞ্জ করতে কিন্তু খুব টাফ। মানে তার স্থিতিস্থাপকতা বা তার দৃঢ়তা সবচেয়ে বেশি। তার মানে কার বলতো? ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, সিম্পল কথা। একটু বাটাই বানাই একটু লিখে দিও আর কি। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরে দেখবো ইয়ং এর গুণাঙ্ক আর হচ্ছে আমাদের প্রযুক্ত বল, যদিও আমাদের এটা আগের টপিকের মতোই পড়ে যায় আর কি, তো খুব বেশি আসলে ডিফারেন্স নাই আর কি। তাও আমরা দেখি যে এটার মধ্যে কি কি টাইপ আছে। আচ্ছা, দেখো বলে দেওয়া আছে বইয়ের 19-20 সালে একটা আসছে, মানে আমি যে বছর পরীক্ষা দিচ্ছি এর আগের বছর আসছে, যে দুটি সমান দৈর্ঘ্য দেওয়া আছে এবং হচ্ছে আর ইজ ইকুয়াল টু এত ব্যাসার্ধে দুটি ইস্পাতের তার সাহায্যে এত কেজি একটি ভরের ট্রাফিক লাইট ঝুলানো আছে। আচ্ছা, যদি তার দুটি আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ট্রাফিক লাইটের ওজনের জন্য, ও আচ্ছা, এটা খুবই মজার একটা দেখি কি বলে দেওয়া আছে, আমরা এটা আবার একটু পড়ি। বলে দেওয়া আছে সমান দৈর্ঘ্য এবং আর ইজ ইকুয়াল টু এত ব্যাসার্ধের দুটি ইস্পাতের তারের সাহায্যে 45 কেজি ভরে একটি ট্রাফিক লাইট ঝুলানো আছে। আচ্ছা, সো ট্রাফিক লাইটটা হচ্ছে, ধরো সাপোজ ট্রাফিক লাইটটা একটা, তুমি ধরো এটা হচ্ছে আমাদের কোন একটা কিছু একটা আছে, ধরো কিছু একটা উপরে এরকম তক্তার মতো জিনিস আছে। সো এটার মধ্যে আমাদের ট্রাফিক লাইট আছে। ট্রাফিক লাইটটা সাপোজ ধরো এইটা, ট্রাফিক লাইট হচ্ছে এইটা। এটাকে কি করবো, আমি একটা দুইটা তারের মাধ্যমে ঝুলাবো, দুইটা কি তারের মাধ্যমে ঝুলাবো। আচ্ছা, তো দুইটা তার হচ্ছে আমাদের সাপোজ সাপোজ এটাকে আমি এইভাবে ঝুলাইলাম, হ্যাঁ, এটাকে আমি এভাবে ঝুলাইলাম, মানে দুইটা তারের সাহায্যে এভাবে ঝুলাই দিলাম, ঠিক আছে। এই দুইটা তারের সবকিছু প্রপার্টিজ দেওয়া আছে, সমান দৈর্ঘ্য দেওয়া আছে, তারপর হচ্ছে আর ইজ ইকুয়াল টু এত ব্যাসার্ধ দেওয়া আছে, যে ইস্পাত তারের সাহায্যে এত কেজি ওজনের। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার উপর একটা এটার ওজনটা কত দেখতে পাচ্ছি, এটার ওজনটা দেখতে পাচ্ছি 45 কেজি, নাকি? ওজন তো 45 কেজি হয় না, বড় হয় 45 কেজি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসলে আমাদের mg। তাহলে m এর মানটা দেখতে পাচ্ছি কত বলে দেওয়া আছে 45 ইনটু 9.8, এত ওজন দেওয়া আছে। কত কোন দিকে কাজ করতেছে? নিচে দিকে কাজ করতেছে। আচ্ছা, যদি তার দুটি আনুভূমিকের সাথে, আনুভূমিক বলতে হচ্ছে যে এটা মানে আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এখানে আমরা একটা কাজ করি, এরকম একটা দাগ দিয়ে দিই। এইটা, তাহলে আমাদের ধরো সাপোজ এইটা দেওয়া আছে কত, এইটা দেওয়া আছে আমাদের 15 ডিগ্রি, এইটাও দেওয়া আছে কত 15 ডিগ্রি,
ঠিক আছে, আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বলছে তার ট্রাফিক লাইটের ওজনের জন্য ওই দুটি দৈর্ঘ্য বিকৃতি পরিমাপ কত হবে। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা আমি বুঝাই যে ধরো এটাকে যদি আমি নর্মালি এভাবে ঝুলাই দিই, তাহলে এইটা নিচের দিকে একটা ফোর্স প্রয়োগ করলো, ফোর্স প্রয়োগ করার ফলে এই যে তার দুইটা আছে, তার দুটার মধ্যে একটা টান তৈরি হবে না, টান তৈরি হবে। তো টান, ওই টানের কারণে দেখা যাবে এটা কিছু পরিমাণ হচ্ছে প্রসারিত হবে। সো ওই টানটা বের করতে পারলে আমি আলটিমেটলি বের করে ফেলতে পারবো কতটুকু দৈর্ঘ্য বিকৃতি হয়েছে, বা কতটুকু আসলে কি দৈর্ঘ্য বিকৃতি। তো বোঝো দৈর্ঘ্য বিকৃতি বোঝো যে ছোট হাতের এল বাই বড় হাতের এল, তাহলে ওইটা আমাদের কত হবে সেটা আমরা এখান থেকে চাইলে বের করে ফেলতে পারবো। আচ্ছা, সো ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে আমাদের সবচেয়ে মেইন কনসার্ন হচ্ছে আমাদের এখানে টানটা বের করা, বা কতটুকু ফোর্স ওইটার উপর প্রয়োগ করা হচ্ছে সেটা আমাদের বের করা। আচ্ছা, তো টানটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা জানি যে আমরা যদি টান বের করতে চাই তাহলে আমরা দেখতে পাবো, ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের টান, টানটা হচ্ছে আমাদের ধরো এইদিকে টান প্রয়োগ করতেছে টি, আর এইদিকে টান প্রয়োগ করতেছে হচ্ছে আমাদের টি। এখন দুইটার মধ্যে যে একই টান প্রয়োগ করা হচ্ছে এটা কিন্তু আমরা নর্মালি এমনি বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি, দুইটা তার সমান, দুইটা তার এটার সাথে একই ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, ওইটাও পূর্ণ এটাও পূর্ণ, তারপর দুইটা তারের হচ্ছে ব্যাসার্ধ সমান, তার মানে সবগুলো প্রপার্টিজ সমান, তার মানে আমাদের এইটার টান এটার টান সমানই হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দুইটার টান যদি সমান হয় তার মানে আমরা এখান থেকে একটা কি করতে পারি, এই টানটাকে আমরা কি করতে পারি, দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। কি ভাগ করে ফেলতে পারি, একটা ভাগে ভাগ করতে পারি এইটা যে আমাদের এই দিক বরাবর এটা কাজ করতেছে আমাদের কস প্রপার্টিজ, সেম ওইটারও একটা কি কাজ করতেছে, কস প্রপার্টিজ কাজ করতেছে। তারপর এটাকে আমাদের উল্লম্ব ভাবে যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে আমরা একটা ভাগ পাচ্ছি এইটা, আর একটা ভাগ পাচ্ছি আমাদের এইটা। আচ্ছা, একটু বুঝাই, এবার একটু বুঝাই, তাহলে এটাকে টিটাকে যদি আমি দুটো একটা ভাগে ভাগ করি এটা হবে আমাদের কত, টি cos 50, এখানে হবে কত, টি sin 15, এই টিটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে কত, টি cos 15, আর এই বরাবর যদি ভাগ করি তাহলে হবে কত, টি sin 15। এটাই তো নাকি? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তুটা আসলে আমাদের x আর y দিকে যদি x যদি চিন্তা করি এই দিক বরাবর, এই দিক বরাবর বস্তুটা ওই দিকেও যাবে না এই দিকেও যাবে না, দুটো সাম্যাবস্থায় আছে। তার মানে এই যে t cos 50 আর t cos 50 তে কাটাকাটি চলে গেছে, এই জন্য আমাদের সাম্যাবস্থায় আছে। y অক্ষ বরাবর যদি চিন্তা করি, y অক্ষ বরাবর বস্তুটা স্টেবল আছে, তাহলে আমরা চিন্তা করতে পারি এইটা আর এই দুইটা যোগফল আসলে কি হচ্ছে, সমান এবং কি বিপরীত। তাহলে আমরা এখানে এই দুইটা যোগফল কি আছে দেখো তো, আমরা চিন্তা করতে পারি এই দুইটা যোগফল আছে 2t sin 15 ইকুয়ালটা আমরা লিখতে পারি w, লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি আমরা টানটা বের করে ফেলতে পারবো। তাহলে টান ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি 45 9.8 ভাগ দিব হচ্ছে 2 ইনটু হচ্ছে আমাদের sin 15। ওকে, তাহলে এখান থেকে আমরা টিটা বের করে ফেলার কথা। তাহলে উপরে হচ্ছে আমাদের 45 ইনটু 9.8 আর ভাগ হচ্ছে 2 ইনটু sin 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি 851.95 কি হচ্ছে নিউটন। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এখন যেটা বের করতে হবে, দুইটার আসলে আমাদের দৈর্ঘ্য বিকৃতিটা বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল আমরা কি জানি, ফোর্স বাই এরিয়া, উপরে হচ্ছে আমাদের বড় হাতের এল আর নিচে হচ্ছে ছোট হাতের এল। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদেরকে যেটা বের করতে হবে, ওকে, সো এটাকে আমরা একটু অন্যভাবে সাজাই, চিন্তা করব। আমরা এটাকে এইভাবে সাজাইতে পারি না যে ফোর্স বাই এরিয়া, আর এখানে আমরা চিন্তা করতে পারি ছোট হাতের এল বাই এল। ঠিক আছে, ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে এটাকে আমরা কি বলি বলো, এটাকে আমরা বলি দৈর্ঘ্য বিকৃতি, নাকি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা যেটা লিখতে পারি যে ছোট হাতের এল বাই এল ইকুয়ালটা আমরা লিখতে পারি এফ এ ওয়াই। দেখো তো কি লিখতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসলে তাহলে এফ বাই এ ওয়াই। আচ্ছা, তাহলে এবার তো আমরা জানার কথা যে ফোর্স কতটুকু জানি, ফোর্স জানি আমরা হচ্ছে 851.95 আর ভাগ দিব হচ্ছে এরিয়া। এরিয়া দেখো আমাদের এরিয়ার জন্য আমাদের এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, কি দেওয়া আছে, ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি কত, পাই বাই 4 ডি স্কয়ার। এখন ডি এর জন্য দেখতে পাচ্ছি যে এখানে ও পাই বাই 4 ডি স্কয়ার কেন নেব, এটা আমরা ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে পাই আর স্কয়ার। তাহলে আর এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আরটা মিটারে দেওয়া আছে, আর আমরা যদি এসআই কে সবগুলো বের করব তাহলে আমাদের কিছু কনভার্ট করে নিতে হবে, সরি সেন্টিমিটারে দেওয়া আছে, এটা মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে 0.5, তাহলে মিটারে কনভার্ট করলে 10⁻² স্কয়ার, তাহলে 0.5 10⁻² এত। আচ্ছা, পাই আর স্কয়ার। আচ্ছা, পাই আর স্কয়ার হচ্ছে, আর ইয়ং এর গুণাঙ্ক কি দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে আমাদের এই যে 2 ×
10 টু দি পাওয়ার 11 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলার কথা। উপরে হচ্ছে আনসারটা, নিচে হচ্ছে আমাদের 3.1416। আচ্ছা 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -2 2 ইনটু 10 টু দি পাওয়ার 11। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি 5.42 ইনটু 10 টু দি পাওয়ার -5। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি বুঝতে পারলাম। সামনে আগাই। বলে দেওয়া আছে যে 1 মিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য যদি আমি 5% বৃদ্ধি করি তাহলে কত বল প্রয়োগ করতে হবে। এই সিম্পল ম্যাথ, এগুলো সবগুলো সিম্পল না। তাহলে আমরা যেটা জানি যে আমাদের y ইকুয়ালটা আমরা কি জানি, আমরা জানি যে আমাদের F L বাই A ছোট হাতের L। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের কতটুকু ফোর্স প্রয়োগ করতে হবে নাকি। তাহলে ফোর্স প্রয়োগ করার জন্য আমরা যেটা লিখতে পারি F ইকুয়ালটা আমরা লিখতে পারি y A L নাকি, ছোট হাতের L। আচ্ছা, ভাগ হচ্ছে আমাদের বড় হাতের L দ্বারা ভাগ হবে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা কি কি বসাইতে পারি। আমরা জাস্ট কি করব, সবকিছু আমরা জিনিসগুলো বসাই দিব। তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্ক দেখতে পাচ্ছি কত, ইয়ং এর গুণাঙ্ক 2 ইনটু 10 টু দি পাওয়ার 11। ওকে, এরিয়া কি দেওয়া আছে, হ্যাঁ এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এত দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, 1 মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটার স্কয়ার। কারণ 1 মিলিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা হবে আমাদের 10⁻³ নাকি। আচ্ছা, যেহেতু দুইটা আছে মিলিমিটার তাহলে দুইটাকে এত, তার মানে 10⁻6 দ্বারা গুণ করে দিব। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি আমাদের বলে দেওয়া আছে যে ইস্পাতের তারের দৈর্ঘ্য আমি 5% বৃদ্ধি করলাম। তার মানে আমরা যদি নরমাল দৈর্ঘ্য যদি আমাদের 100 হয়, 5% বৃদ্ধি করলে এটা কত হবে 5। মানে দৈর্ঘ্য যদি আমাদের 100 হয় তাহলে আমরা যেহেতু 5% বৃদ্ধি করছি, 100 তে কত বৃদ্ধি পায় 5, তাহলে যে L ইকুয়াল টু 5, সিম্পল কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু এরিয়া হচ্ছে আমাদের 10⁻6 কি 6 ইনটু হচ্ছে আমাদের 5 আর নিচে হচ্ছে আমাদের 100। দেখতে পাচ্ছি কত হবে এত নিউটন। ওকে, সামনে আগে দেখো ওসে কোন তারে দৈর্ঘ্য দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে এত নিউটন টানে এর দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, সো এখান থেকে আসলে এটা একটু মানে একটু ডিফারেন্ট আর কি, সিম্পল জিনিস একটু ডিফারেন্ট। যাই হোক, এখানে আমাদের একটা ঘনত্বের কাহিনী আছে, এই সিম্পল এতটুকুই। জাস্ট আমরা যদি দেখি আমাদের কোন তারে দৈর্ঘ্য দেওয়া আছে, ভালো কথা, তাহলে এত নিউটন টান ফোর্স দেওয়া আছে, তারপর এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায় এটাও দেওয়া আছে। ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করতে বলছে। সো ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগে দেখি। y ইকুয়ালটা আমরা জানি F L A ছোট হাতের L। দেখো এখানে আমি ফোর্সের মান জানি, ফোর্সের মান কি জানি না, ফোর্সের মান দেওয়া আছে 50 নিউটন, এই যে 50 নিউটন। আচ্ছা, এখন কোন তার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, 3 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, কি দেওয়া আছে 3 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে ভরের এখানে কোনো কাজ দেখতে পাচ্ছি না। তারপর আমি দেখতে পাচ্ছি যে এর দৈর্ঘ্য 1 মিলিমিটার বাড়ে, তার মানে আমাদের এই ছোট হাতের L হচ্ছে 1 মিলিমিটার, মানে হচ্ছে কত 10⁻³ মিটার। 1 মিলিমিটার বাড়ে মানে কত 10⁻³ মিটার। আচ্ছা, হয়ে গেল। তাহলে এখন আমাদের প্রবলেম হচ্ছে আমাদের এই যে এরিয়াটা বের করা, এটা ছাড়া আমি কোনো ধরনের প্রবলেম দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটার জন্য আমি কি করতে পারি, এখানে আমাদের ঘনত্ব দেওয়া আছে আর আমাদের ভর দেওয়া আছে, এটা দ্বারা আমরা কি করতে পারি দেখি, আমরা চিন্তা করি। সো দেখো আমাদের রো ইজ ইকুয়াল টু কি জানি, ঘনত্ব ইজ ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন, এটা না। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি m বাই রো। আচ্ছা, এখন v ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আয়তন ইজ ইকুয়াল টু লিখতে পারি কি ক্ষেত্রফল এরিয়া ইনটু হচ্ছে লেন্থ, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্যতে আমরা কি বলতে পারি, মানে আয়তন ইজ ইকুয়াল টু কি আয়তন ইজ ইকুয়াল টু কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে আমি যদি আমরা চিন্তা করতে পারি দৈর্ঘ্য আর বাকিটা হচ্ছে কি ক্ষেত্রফল, তাহলে আমরা চিন্তা করতে পারি দৈর্ঘ্য আর হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা m বাই রো। ওকে, তাহলে এখান থেকে আমি বের করে ফেলতে পারবো খুব ইজিলি এরিয়া ইজ ইকুয়াল টু আমরা জানি m এর মান দেখতে পাচ্ছি কত দেওয়া আছে 20 গ্রাম, 20 গ্রামকে কেজিতে কনভার্ট করি 10⁻³ কেজি। তারপর এখানে আমরা যদি রো এর কথা চিন্তা করি, রো কি দেওয়া আছে কেজি পার মিটার কিউবে, তাহলে 7.5, এটাকে চেঞ্জ করা দরকার পড়তেছে না, 7.5 ইনটু 10⁻³ ওকে। আর ভাগ যেহেতু আমি L দ্বারা ভাগ দিলাম, তাহলে L এর মান দেখতে পাচ্ছি 3, উপরে দেখতে পাচ্ছি 20 ইনটু 10⁻³ ওকে। তাহলে নিচে হচ্ছে আমাদের 7.5 ইনটু 10⁻³
3 7.5 into 10 to the power 3 ওকে ভাগ দেওয়া হচ্ছে 3 ধাপ তাহলে কিছু একটা পাচ্ছি নাকি তাহলে পাচ্ছি হচ্ছে 8.89 into 10 to the power -7 তাহলে একক কি হবে মিটার স্কয়ার নাকি তাহলে এটা আমরা এখানে বসাই দিব শেষ সিম্পল কথা তাহলে 8.89 into 10 to the power -7 কি হবে মিটার স্কয়ার তাহলে এটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে আলটিমেটলি আমার আনসারটা পেয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে আমরা দেখি উপরে হচ্ছে আমাদের 50 ইনটু হচ্ছে আমাদের 3 আর নিচে হচ্ছে আমাদের এরিয়াটা বসাইলাম আর হচ্ছে tan ইনভার্স 3 দ্বারা বুঝাইলাম ছোট হাতের l ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি 1.687 ইনটু 10 টু the power 11 এখন কি হবে এক হবে নিউটন পার মিটার স্কয়ার আগাই 1 মিটার লম্বা এবং 1 মিটার ব্যাসের একটি তারের এক প্রান্তে এত নিউটনের একটি ওজন ঝুলানো আছে তার মানে ফোর্স দেওয়া আছে তাহলে আমরা দেখি আমাদের এখানে কি দেওয়া আছে তাহলে এটা আমাদের কি দেওয়া আছে l দেওয়া আছে তারপর ব্যাস দেওয়া আছে ব্যাস থেকে আমি কি বের করে ফেলতে পারবো এরিয়া বের করে ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা তারপর এখানে আমাদের ফোর্স দেওয়া আছে এটি ওজন ঝুলানো আছে যদি 1 মিটার বেশি দৈর্ঘ্য এর বেশি দৈর্ঘ্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয় আচ্ছা এটা একটু অন্যরকম ম্যাথ এটা চেষ্টা করি দেখো বলে দেওয়া আছে আমাদের 1 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে ব্যাস দেওয়া আছে তো আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো বলছে যে এত নিউটন একটা ওজন ঝুলানো আছে আচ্ছা বলছে যে যদি এই ক্ষেত্রে 1 মিলিমিটারের বেশি দৈর্ঘ্য বৃদ্ধি গ্রহণযোগ্য না হয় দৈর্ঘ্য বৃদ্ধি কি গ্রহণযোগ্য না তাহলে বলছে যে তামার তার ব্যবহার করা যাবে কিনা তামার তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে তাহলে এখানে যাচ্ছে এতটুকুই বের করব যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হইছে যদি দেখি যে 1 মিলিমিটারের চেয়ে বেশি তাহলে গ্রহণযোগ্য না আর যদি কম হয় তাহলে গ্রহণযোগ্য ঠিক আছে তো আমাদের তামার তার ব্যবহার করা যাবে কি যাবে না সেটা বের করার জন্য কি করতে হবে l বের করতে হবে ছোট হাতের l তার মানে ইয়ংয়ের গুণাঙ্ক y যেটা আমরা কি জানি f বড় হাতের l আর a ছোট হাতের l তাহলে আমাদের কি বের করতে হবে ছোট হাতের l যেটা আমরা দেখতে পাচ্ছি f l a y f l কি a y ঠিক আছে তাহলে আমরা যে দেখতে পাচ্ছি f ফোর্স দেখতে পাচ্ছি কত ফোর্স 80 নিউটন বড় হাতের l দেখতে পাচ্ছি কি 1 মিটার এরিয়ার জন্য আমাদের ব্যাস দেওয়া আছে ব্যাসের জন্য আমাদের pi/4 d কত দেখতে পাচ্ছি d হচ্ছে আমাদের 1 মিলিমিটার ব্যাস দেওয়া আছে কি 1 মিলিমিটার তাহলে এটা মিটারে কনভার্ট করি তাহলে মিটারে কনভার্ট করলে 10⁻³ মিলিমিটার দেওয়া আছে এটাকে মিটারে কনভার্ট করলাম 10⁻³ ওকে তাহলে y ইনটু y কত দেওয়া আছে y এই যে 13 ইনটু 10 টু দি পাওয়ার 10 শেষ এখান থেকে আমি বের করি দেখি উপরে হচ্ছে আমাদের 80 নিচে দেওয়া আছে পাই 3.1416 বাই pi/4 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 13 ইনটু 10 টু দি পাওয়ার 10 ওকে তাহলে আমি দেখতে পাচ্ছি কিছু একটা মানে কি সেটাকে আমরা এটা মিটারে বের হইছে না তো মিটারে তো বের হইলো তাহলে এটা কি করে 1000 দিয়ে গুণ করে ফেলে 1000 দিয়ে যদি গুণ করে ফেলে তাহলে আমি কি পেয়ে যাব বলো মিলিমিটারে তাহলে আমরা মিলিমিটার বসাই 0.78 মিলিমিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি এত মিলিমিটার আসলে আমাদের কি প্রসারিত হয় কিন্তু বলছে আমাদের 1 মিলিমিটারের বেশি গ্রহণযোগ্য না তাহলে 1 মিলিমিটার তো আসেই না তাহলে এটা কি গ্রহণযোগ্য অবশ্যই গ্রহণযোগ্য তাহলে এটা কি হবে লিখে দিবা সুন্দর করে গ্রহণযোগ্য ওকে আগাই এবার আমরা দেখব কাঠিন্যের গুণাঙ্ককে আমরা দৃঢ়তার গুণাঙ্ক বলি এটাকে আমরা ব্যবর্তন গুণাঙ্ক বলি আগাই দেখি আমাদেরকে বলে দেওয়া আছে যে একটি দেয়াল হতে আমাদের 4.8 সেন্টিমিটার ব্যাসের একটি অ্যালুমিনিয়াম দণ্ড আণবিকভাবে 5.3 সেন্টিমিটার প্রক্ষেপিত আছে প্রক্ষেপিত মানে বের হয়ে আসছে আর কি ঠিক আছে সো আমি চিন্তা করি যে আমাদের জিনিসগুলো আসলে কি দেওয়া আছে তো সাপোজ এই হচ্ছে আমাদের সেই দেয়ালটা এই যে দেয়াল থেকে প্রক্ষেপিত আছে মানে হচ্ছে এই যেখান থেকে বের হয়ে আছে এই যে এরকম একটা বের হয়ে আছে কতটুকু বের হয়ে আছে এটা বের হয়ে আছে আমাদের 5.3 সেন্টিমিটার তাহলে 5.3 সেন্টিমিটার বের হয়ে আছে আচ্ছা বসে শেষ প্রান্তে যদি এই প্রান্তে মানে এই প্রান্তে যদি আমি এত কেজি ভরের একটি বস্তু ঝুলাই দেই তাহলে ঝুলাই দিয়ে এটা নিচে নেমে যাবে না আচ্ছা যদি ঝুলানো হয় তাহলে অ্যালুমিনিয়াম ব্যবর্তন গুণাঙ্ক দেওয়া আছে এত ব্যবর্তন গুণাঙ্ক কি ব্যবর্তন গুণাঙ্ক আমরা জানি সেটা যদি পেয়ে যাই তাহলে কি হলো কিছু তো হলো না যাই হোক ব্যবর্তন গুণাঙ্ক ধরে ইটা দেওয়া আছে কি দেওয়া আছে ইটা
এটা কত দেওয়া আছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 10, 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ার দেওয়া আছে। ওকে, তাহলে দণ্ডটির ভর উপেক্ষা করে তাহলে আমাদেরকে বলছে এক দণ্ডটির ব্যাবর্তন গুণাঙ্ক বের করতে। আচ্ছা, ব্যাবর্তনটা কেমন হচ্ছে সেটা তো আমরা দেখবো নাকি। তো এটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি খুব বেশি একটা থিটার মানটা খুব বেশি একটা ছোট হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এতটুকু আসলে নেমে যাবে। তো সাপোজ এতটুকু নেমে গেল, আচ্ছা এতটুকু নেমে গেল সাপোজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে কতটুকু নামছে, হ্যাঁ এতটুকু নেমে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এতটুকু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এতটুকু। তাহলে এই যে কতটুকু চেঞ্জ হচ্ছে এটাকে আমরা বলি থিটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি থিটা, এটাকে আমরা কি বলি থিটা। আচ্ছা, সো আমরা দেখি থিটাটা আসলে আমাদের কি বের করতে পারি কিনা। থিটাটা যদিও বের করতে বলে না, থিটাটা তো বুঝো, সেটা কি বলো বিবর্তন ব্যাবর্তন, এটাকে থিটাকে কি বলি, এটাকে আমরা বলি কতটুকু চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা কি বলি বিকৃতি, ঠিক কি, এটাকে আমরা বলি ব্যাবর্তন বিকৃতি। আচ্ছা যাই হোক, সো আমরা দেখতে পাচ্ছি ইটা ইজ ইকুয়াল টু আমরা জানি যে ফোর্স বাই এরিয়া ইনটু থিটা, এটাই তো নাকি। আচ্ছা, সো এখান থেকে আমরা কি করতে পারি বলতো, এখান থেকে আমরা বের করে ফেলতে পারি থিটার মান, থিটার মানটা আমরা বের করে ফেলতে পারি। থিটা ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাই যে ফোর্স এরিয়া ইনটু কত, এটা যেগুলো ইটা, তাহলে ফোর্স এরিয়া রাখলাম, থিটাটা এই জায়গায় চলে গেল, ইটাটা নিচে চলে গেল নাকি, তাহলে এটা হচ্ছে আমাদের নিচে চলে গেল। ওকে, তাহলে ফোর্স কত দেখতে পাচ্ছি, কতটুকু বল প্রয়োগ করা হয়েছে, এই যে এত কেজি ভর ঝুলানো হয়েছে, তাহলে 1200 কেজি, তাহলে 1200 কেজি কে আমি যদি ওজনে কনভার্ট করি 9.8 দ্বারা গুণ করে দিব। ওকে, এরিয়া, এরিয়া দেখতে পাচ্ছি বলে দেওয়া আছে এত ব্যাসের এটি অ্যালুমিনিয়াম দণ্ড, তাহলে 4.8 সেন্টিমিটার ব্যাস, তার মানে হচ্ছে কত π/4। ডি এর মান দেখতে পাচ্ছি 4.8 সেন্টিমিটার, 4.8 সেন্টিমিটারকে মিটারে নিলাম, তাহলে স্কয়ার করলাম, হয়ে গেল। ওকে, তাহলে এবার ইটা, ইটার মান কি জানি, ইটার মান জানি এই যে 3 × 10 টু দি পাওয়ার 10, 3 × 10 টু দি পাওয়ার 10, 3 × 10 টু দি পাওয়ার 10। ওকে, তাহলে এখান থেকে আমি বের করে ফেলতে পারবো যে থিটার মানটা কত। উপরে 1200 × 9.8, নিচে হচ্ছে আমাদের পাই 3.1416 বাই π/4, 4.8 × 10 টু দি পাওয়ার -2 into 3 into 10 to the power 10। ওকে, সো आंसरটা দেখতে পাচ্ছি কত 2. আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে এই ও না ঠিকই তো আছে 2.166 into 10 to the power 4। ওকে, সো এখানে আমরা आंसर কি হবে, এটা কিভাবে বের হবে, রেডিয়ানে নাকি, এখান থেকে আনসারটা বের হবে কি রেডিয়ানে বের হবে, একটু মাথায় রাখবা, থিটার মান কিন্তু রেডিয়ানে বসে। আচ্ছা, এখান থেকে আমরা একের মান তো আমরা বের করতে হবে নাকি। আচ্ছা, থিটার মান বের করে আমরা দেখি আমাদের কি লাভ হলো। এক নাম্বার আমাদেরকে বলছে যে ব্যাবর্তন পীড়ন বের করতে হবে, ব্যাবর্তন কি পীড়ন বের করতে হবে। এন্ড আমরা জানি কি ইটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি f/a থিটা। এখন আমাদেরকে যেটা বের করতে হবে ব্যাবর্তন পীড়ন, পীড়ন মানে কি f/a, তাহলে f/a টা লাগবে, তাহলে f/a টাকে আমরা লিখতে পারি কি বলতো, এই যে f/a, তাহলে আমরা লিখতে পারি f/a ইজ ইকুয়াল টু আমাদের লিখতে পারি থিটা দ্বারা গুণ করে দিলে ইটা ইনটু থিটা। এটা না দেখো তো, হ্যাঁ এটা এই যে ইটা ইনটু থিটা, তাহলে ইটা থিটার মান আমি জানি, ইটার মান দেখতে পাচ্ছি 3 × 10 টু দি পাওয়ার 10 দেখতে পাচ্ছি, তাহলে এটা কিছু একটা হবে আর কি, এই যে এমন কিছু একটা হবে, ঠিক আছে। সো এটার মান আমরা বসাই দিলাম এত। আচ্ছা, এরপরে আমাদের বি নাম্বারটা যদি আমরা বের করি, বি আমাদেরকে বলে দেওয়া হচ্ছে দ্বন্দ্বটির প্রান্তের উলম্ব বিচ্যুতি মানে এতটুকু বের করতে হবে। থিটা মান জানি, এটার মান জানি, তাহলে আমরা এখানে বের করে ফেলবো tan থিটা, টেরা লম্বা ভূত, টেরা লম্বা কি ভূত, টেরা লম্বা, লম্বা মানে হচ্ছে এতটুকু, এটাই তো বের করতে হবে উলম্ব বিচ্যুতি, টেরা লম্বা ভূত, ভূমি হচ্ছে এটা 5.3, তাহলে এখান থেকে আমি x এর মান বের করে ফেলতে পারবো যে 5.3 × tan থিটা। অলওয়েজ মাথায় রাখবা tan থিটা, থিটার মানটা কি হবে, থিটার মানটা কি হবে রেডিয়ানে দেওয়া আছে, তাহলে তুমি ক্যালকুলেটরে রেডিয়ানটা বসাই দিবা, সেটা তো আশা করি পারবা, আগাইতে হবে।
এবার দেখবো আমরা আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক আমরা বুঝি কি হয়, আয়তন আমাদের চেঞ্জ হয়, একক আয়তনে যতটুকু চেঞ্জ হয় আয়তন বিকৃতি বলি, তারপর ওইটার জন্য যতটুকু একক ক্ষেত্রফল যতটুকু ফোর্স দিতে হয় সেটাকে আমরা বলি আয়তন পীড়ন, আর এটার মাধ্যমে যে দুইটা অনুপাত পীড়ন আর বিকৃতির যে অনুপাত সেটাকে আমরা বলি আয়তন গুণাঙ্ক। আচ্ছা, সো এটার ক্ষেত্রে ধরো আমরা যদি কয়েকটা জিনিস দেখি তাহলে আমাদেরকে কয়েকটা ম্যাথ দেখলেই হয়ে গেল। বলছে পানির উপরিতলে পানির ঘনত্ব দেওয়া আছে, পানির উপরিতলে পানির কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। পানির উপরিতলে ঘনত্ব সাপোজ আমাদের এটা দিলাম হচ্ছে রো, রো দেওয়া আছে কত, উপরিতল একদম উপরে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এত, এটা যেটা দেওয়া আছে এটা লিখি 10⁻³ কেজি মিটার কিউব। ওকে, তাহলে আমাদেরকে বলছে যে এত এটিএম চাপে, এত এটিএম চাপ গভীরতায়, চাপ গভীরতায়, তার মানে আমাদেরকে প্রেসার যেটা আছে ওইটার সাথে একটা প্রেসার যুক্ত হবে, ঠিক আছে। সো নরমালি আমি যদি উপরিতলে প্রেসার চিন্তা করি তাহলে কত হবে, 10, 13, 25 ইন্টু 10⁻⁵, না আরে এটা তো আমাদের প্যাসকেলে, বাট এখন আমি যদি এটিএম দেওয়া আছে তাহলে আমাদের 1 এটিএম, আমরা নরমালি জানি কত 1 এটিএম চাপ, নরমালি কত হয় উপরে 1 এটিএম চাপ, যাই হোক ওই 1 এটিএম ইজগুলো প্যাসকেলে এত হয়, ওটা আমাদের দরকার পড়তেছে না। আমি যেটা বললাম যে আমি যদি গভীরতার কথা চিন্তা করি, গভীরতায় ধরো হচ্ছে 1 এটিএমটার সাথে কত যোগ হলো, বলে দেওয়া হচ্ছে এত এটিএম চাপ গভীরতায়, তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 800 এটিএম চাপ, 800 এটিএম চাপ। সো নিচে আমাদের আগের উপরিতলে ছিল 1 এটিএম, এটার সাথে 800 যুক্ত হয়ে গেল না, তাহলে আমাদের হবে 1 + 800। চাপটা কোথা থেকে আসছে, পানি থেকে আসতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে চাপ গভীরতায় ঘনত্ব কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঘনত্ব, ঘনত্ব কত হবে দেওয়া আছে, একটা জিনিস দেওয়া আছে সংনমতা। সংনমতা আসলে কি, সংনমতা মানে হচ্ছে আমাদের এটাকে সাধারণত সংনমতাকে আমরা বলতে পারি 1/b। বি হচ্ছে আমাদের কি বলতো, বি হচ্ছে কি, আর বি হচ্ছে আমাদের এই যে আয়তন গুণাঙ্ক, ঠিক আছে। কি জানি আয়তন গুণাঙ্ক, আয়তন গুণটাকে উল্টাই দিলে এটাকে বলে আমরা সংনমতা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি বলতো 1/b, 1/b ইকুয়াল টু আমাদের সংনমতা। সংনমতা ইকুয়াল টু দেখতে পাচ্ছি 45.8 ইনটু 10⁻⁻11 পার প্যাসকেল, কিন্তু 45.8 ইনটু 10⁻11। আচ্ছা, তাহলে 1 এটিএম ইকুয়াল টু সাপোজ এত প্যাসকেল দেওয়া আছে, তাহলে এটা আমাদের দরকার পড়তেছে না, যাই হোক। সো এখান থেকে আমরা এই জিনিসটা আমরা পেয়ে যাই, এই জিনিসটা কি আমরা পাই। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে আমাদের যদি আমি যদি চাপটাকে যদি এত চাপ যদি দেই, তাহলে এখানে এত চাপ যদি হয় তাহলে আমাদের আসলে বের করবে আমাদের আসলে ভলিউমটা আসলে কতটুকু চেঞ্জ হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, সো ভলিউমটা কতটুকু চেঞ্জ হয়, নরমালি আমরা যদি দেখি যে আমাদের নরমালি আমরা কি দেখি, নরমালি আমরা দেখি যে আমাদের যে ভি, বি, বি মানে কি, বি মানে হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্ক নাকি। আচ্ছা, সো আয়তন গুণাঙ্ক হিসেবে আমরা জানি ফোর্স বাই এরিয়া, আর এই জায়গায় হচ্ছে আয়তনের চেঞ্জ, আর এখানে হবে কত মোট আয়তনটা, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি যে আমরা এটাকে উল্টাই দিতে পারি, উল্টাই দিলে হবে 1/b, আর 1/b এর আগে আমরা একটু মাথায় রাখি যে আমাদের ফোর্স বাই এরিয়া, এটাকে আমরা কি বলি পানির ক্ষেত্রে নরমালি আমরা এটাকে চাপ বলতে পারি, প্রেসার বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রেসারটা নিচে উপরে ছিল, তার মানে নিচে চলে যাবে ইনটু ভি, আর উপরে আছে ছোট হাতের বি। এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না, দেখো তো পিভি আর ছোট হাতের ভি, ঠিক আছে, বি সরি বি। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি দেখতে পাচ্ছি ছোট হাতের বি আমরা বের করে ফেলতে পারবো, ছোট হাতের কি আমরা বি বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই 1/b এর মান আমরা জানি, 1/b এর মানে দেখতে পাচ্ছি 45.8 ইনটু 10⁻11, 1/b এর মান জানি। তাহলে 1/b এর মান যদি আমি এটার সাথে নরমালি গুণ করে দিই তাহলে আমি ছোট হাতের বি পেয়ে যাব। তাহলে b ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি 45.8 ইনটু 10⁻11 ইনটু প্রেসার, ঠিক আছে। সো আমি কত প্রেসারে কাজ করতেছি বলতো, প্রেসার দেখতে পাচ্ছি আমাদের আগে ছিল 1 এটিএম, এখন হয়ে গেছে চাপ গভীরতা। এখন ব্যাপারটা একটু কনফিউজিং, বুঝছো। সো এটা একটু নিজে একটু দেখে নিও আর কি, সো কিভাবে করছে আর কি। এখানে যখন বলছে যে এত চাপ গভীরতা, এটা কি নরমালি পুরোটা চাপ বোঝাচ্ছে নাকি আসলে আমাদের উপরে 1 এটিএম ছিল, পরে নিচে যাওয়ার পরে আসলে 800 এটিএম চাপ বাড়ছে, এটা আসলে একটু কনফিউজিং। সো আমি ধরে নিচ্ছি যে উপরে 1 এটিএম ছিল, নিচে আসলে পানি আমাদের 800 এটিএম দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের মোট এটিএম দিচ্ছে কত, মোট এটিএম দিচ্ছে আমাদের এত এটিএম। তাহলে এখানে যদি কোনো অনুপাত নাই তাহলে এটিএমটাকে আমরা এসআই কে কনভার্ট করে নিব, ঠিক আছে। তো এসআই কে কনভার্ট করে নিলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি 801 এটিএম, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 801 এটিএম। তাহলে 1 এটিএম ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি
1 ATM ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি এত প্যাসকেল, তাহলে আমাদের কত হবে 10 13 × 10 টু দি পাওয়ার 5 প্যাসকেলে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, সো প্যাসকেলে কনভার্ট করে নিলাম, এখানে 1/b এর সাথে 1/b প্রেসারটা গুণ করে দিলাম ইনটু ভলিউম, তাহলে ভলিউমটাকে আমি এভাবে রেখে দিলাম। তাহলে আমরা কত পাচ্ছি দেখি তো, আমি দেখতে পাচ্ছি 45.8 ইনটু 10 টু দি পাওয়ার -11 ইনটু 801 ইনটু 10 13 25 ইনটু 10 টু দি পাওয়ার 5। ওকে, সো দেখতে পাচ্ছি 0.037 v। তার মানে আমাদের ছোট হাতের v যেটা আছে এটা হয়ে গেছে আমাদের কত, আমাদের আগের যে v ছিল ওইটার আসলে এতটুকু চেঞ্জ হচ্ছে আর কি, এতটুকু বুঝে গেছি। আচ্ছা, বুঝলাম তো নাকি? ওকে, সো এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো বলতো? এখান থেকে কি আমরা বের করে ফেলতে পারবো না আসলে আমাদের ভলিউমটা আসলে কতটুকু চেঞ্জ হচ্ছে? চেঞ্জ তো হচ্ছে এতটুকু, ভলিউম তো এতটুকু চেঞ্জ হচ্ছে, আগেরটা চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে আমরা পরবর্তী ভলিউমটা বের করে ফেলতে পারবো না? পরবর্তী ভলিউমটা বের করে ফেলতে পারবো। এখন দেখো, আগে ভলিউম ছিল v, এখন হচ্ছে আমাদের চাপ বাড়ছে, চাপ বাড়লে কি ভলিউম কমবে না বাড়বে? এটা ভলিউমের চেঞ্জ, এটা ভলিউমের চেঞ্জ, এখন কি ভলিউম কি বাড়বে না কমবে? অবশ্যই ভলিউমটা কমবে। তাহলে অবশ্যই যদি ভলিউমটা কমে তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে, আমাদের পরবর্তী ভলিউমটা হবে আমাদের আগের যে ভলিউম যেটা ছিল সেটা থেকে আমাদের এই যে এটা চেঞ্জটা নাকি, এটা চেঞ্জ, তাহলে ভলিউম মাইনাস চেঞ্জ কতটুকু হচ্ছে 0.037 চেঞ্জ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত হবে 1 মাইনাস আনসার, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.96 v হয়ে গেছে, v প্রাইম ইজ ইকুয়াল টু হয়ে গেছে এত, ঠিক আছে। এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা কি করতে পারি? সো আমরা নরমালি বুঝি যে আমরা যদি ভলিউমের যে ভিতরে যাই কিছু চিন্তা করি না কেন, পানির কথা যদি চিন্তা করি না কেন, পানির আসলে আমাদের ভরটা কিন্তু চেঞ্জ হয় না, ভরে কিন্তু আসলে চেঞ্জ হয় না। ভরে যদি চেঞ্জ না হয় আমরা চিন্তা করতে পারি কি, আগে উপরে যে ভর ছিল m, এখন পানির নিচে যে ভর আছে ওটা সমান, ওটা সমান কি সমান, তাহলে আমরা জানি কি m ইজ ইকুয়াল টু কি জানি রো ইনটু v, আর এখানে জানবো কি রো প্রাইম ইনটু v প্রাইম। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা জানি যে নরমালি আমাদের বের করতে হবে আমাদের কতটুকু ঘনত্ব চেঞ্জ হচ্ছে, v প্রাইমটা বের করতে হবে। তাহলে v প্রাইম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, v প্রাইম ইজ ইকুয়াল টু জানি রো ইনটু v, আর নিচে হবে কত v প্রাইম। তাহলে দেখো এখানে আমি রো এর মান জানি, রো কতটুকু ছিল আগে 10, সরি যত আর কি, এখন v তো আমি জানি না, দরকার নাই, তাহলে আমি দেখতে পাচ্ছি v প্রাইম পরে কত হইছে, পরে হয়ে গেছে আমাদের 0.96 v, শেষ তো। এখান থেকে আমি vb কাটা যায়, তাহলে এত, তাহলে উপরে থাকবে হচ্ছে 10 কেন বলতে স্যার 0.03 ইনটু 10 টু দি পাওয়ার 3 ভাগ দিচ্ছি 0.96। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এই এত কেজি পার মিটার কিউব। সো একটু চিন্তা করতে হয়, আর বাকি সব কিছু সহজই। যাই হোক, এরপরে আমরা দেখি আমাদেরকে বলে দেওয়া আছে যে এত চাপে সীসার ঘনত্ব দেওয়া আছে, ও সীসার স্বাভাবিক ঘনত্ব দেওয়া আছে, সীসার আয়তন গুণাঙ্ক সেম, একদম সেম ম্যাথ, একদম সেম। তার মানে এটা কি করবা, সেলফ প্র্যাকটিস, একদম সেম ম্যাথ। আগে এখানে দেওয়া সেটি পদার্থের উপর প্রযুক্ত আয়তন পীড়ন দেওয়া আছে, আয়তন বিকৃতি দেওয়া আছে, ও উপাদানের আয়তন গুণাঙ্ক কত, ছি আয়তন গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কি হবে, আয়তন পীড়ন বাই কি হবে আয়তন গুণাঙ্ক, সরি আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আচ্ছা, সো আয়তন পীড়ন দেখতে পাচ্ছি কত, আয়তন পীড়ন দেখতে পাচ্ছি 3 × 10 টু দি পাওয়ার 8। আচ্ছা, আয়তন বিকৃতি দেখতে পাচ্ছি 1.5 × 10 টু দি পাওয়ার -3, উপরে কত 3 × 10 টু দি পাওয়ার 8, আর নিচে হচ্ছে 1.5 × 10 টু দি পাওয়ার -3। आंसर হচ্ছে আমাদের 2 × 10 টু দি পাওয়ার 11 একক কি হবে নিউটন পার মিটার স্কয়ার। সিম্পল। ওকে, আগে তাহলে আমাদের এটা মনে হয় লাস্ট টপিক, রাইট? হ্যাঁ, পয়সনের অনুপাত হচ্ছে আমাদের লাস্ট টপিক। পয়সনের অনুপাতটা করতে পারলে হয়ে গেল। ও না, পয়সনের অনুপাতে আরেকটা জিনিস আছে, কৃতকাজ আছে।
পয়জন অনুপাতটা আমরা মোটামুটি জানি। পয়জন অনুপাতটা কি? আমাদের পার্শ্ব বিকৃতি বা পার্শ্ব বিকৃতি আমরা আলোচনা করি হচ্ছে আমাদের ব্যাসার্ধে কতটুকু চেঞ্জ হয়েছে পার ব্যাসার্ধে, বা ব্যাসার্ধ যদি না চিন্তা করি ব্যাসে কতটুকু চেঞ্জ হয়েছে পার্শ্ব বিকৃতি এটা বোঝায়। ভাগ হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য বিকৃতি, কতটুকু দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে আর কি। সো এটা নরমালি আমরা দেখি যে আমাদের বলে দেওয়া আছে যে 3 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে তাকে টানে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এত, তাহলে ব্যাস কতটুকু কমবে, ঠিক আছে? পয়জনের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, সো আমরা জানি যে পয়জনের অনুপাত ইজ ইকুয়াল টু আমরা কি জানি? পয়জনের অনুপাত জানি মাইনাস, আর উপরে হচ্ছে আমাদের কতটুকু পাশে চেঞ্জ হয়েছে, পাশে এখানে যেহেতু আমাদের কি দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে, আবার ব্যাসের কাহিনী দেওয়া আছে, তাহলে ব্যাস দিয়ে আমরা চিন্তা করতে পারি। তাহলে এখানে কতটুকু ব্যাসের চেঞ্জ হচ্ছে, ভাগ হচ্ছে কতটুকু আগে কতটুকু ব্যাস ছিল। আচ্ছা, এখানে আমাদের দৈর্ঘ্য চিন্তা করবো, দৈর্ঘ্য কতটুকু চেঞ্জ হচ্ছে আর নিচে হচ্ছে আগে কতটুকু দৈর্ঘ্য ছিল। বুঝছো ব্যাপারটা? এখানে কি বসালাম? এখানে বসালাম ব্যাসের কতটুকু চেঞ্জ হচ্ছে বাই ব্যাস, আগে কতটুকু ছিল, দৈর্ঘ্য কতটুকু চেঞ্জ হচ্ছে, এখন কতটুকু দৈর্ঘ্য আছে, আগে কতটুকু দৈর্ঘ্য ছিল। আচ্ছা, এইটা হচ্ছে কথা। তাহলে এখান থেকে আমি কি বের করতে হবে? আমাদের আসলে আমাদের কতটুকু ব্যাস কতটুকু কমবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে ডেল ডি বের করতে হবে। সো ডেল ডি এর জন্য আমি একটু একটা কাজ করি, এখানে হচ্ছে ডেল ডি বাই ডি ইজ ইকুয়াল টু আমাদের কত? সিগমা ইনটু হচ্ছে ডেল এল বাই বড় হাতের ছোট হাতের এল। তাহলে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো যে ডেল ডি ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস ডিটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেল ডেল এল ইনটু ডি ইনটু এল। আচ্ছা, এখানে আমাদের কি কি মান জানি চিন্তা করব, ঠিক আছে না সব? হ্যাঁ, ওকে, আশা করি সব ঠিকই আছে। তাহলে সিগমার মান জানি, আমাদের পয়জনের অনুপাত জানি, পয়জনের অনুপাত হচ্ছে 0.2। ওকে, 0.2। দৈর্ঘ্যে কতটুকু বৃদ্ধি হয়েছে দেখতে পাচ্ছি, বৃদ্ধি হচ্ছে আমাদের 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার। আগে কতটুকু দৈর্ঘ্য ছিল দেখি তো? আগে দৈর্ঘ্য ছিল হচ্ছে 3 মিটার, 3 মিটার। তাহলে এটাকে আমরা এটাকে মিলিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলি, এই যে 3 মিটার নাকি? হ্যাঁ, তাহলে এখানে 3 মিটার দৈর্ঘ্য ছিল আগে ব্যাস কতটুকু ছিল? আগে ব্যাস ছিল, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 3 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধকে আমি 2 দিয়ে গুণ করলে পাচ্ছি কি ব্যাস, তাহলে 6 কি পাচ্ছি? মিলিমিটার। তাহলে এখানে আনসারটাও মিলিমিটার হবে আর কি আনসারটা। তাহলে আমি দেখতে পাচ্ছি সিগমা হচ্ছে 0.2, তাহলে উপরে হচ্ছে আমাদের 0.2 কি দুইটাই? হ্যাঁ, 0.2 আর উপরে হচ্ছে 0.2 ইনটু 10 ইনভার্স 3 আর ইনটু হচ্ছে আমাদের কত দেওয়া আছে 6 আর নিচে হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি 8 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার। মাইনাস আসছে, মাইনাসে কেন আসছে? কারণ হচ্ছে আমাদের এটা কি হবে? কমতেছে, চেঞ্জ হচ্ছে, সেটাই। ওকে, এরপরে বলে দেওয়া আছে 2 মিলিমিটার ব্যাসের একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধি এত হলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে, এর ফলে তার ব্যাস কতটুকু আসলে পরিবর্তন হবে। এটাও আসলে খুবই সিম্পল একটা ম্যাথ বলতে কি আমাদেরকে ধরো আমরা তো জানি কতটুকু বল প্রয়োগ করতে হবে, ইয়ং এর গুণাঙ্ক দিয়ে আমরা এটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। বাট আমাদের যেহেতু আমরা এটা 2 নাম্বার টাইপ করতেছি, তাহলে এখানে আমাদের 2 নাম্বারটা নিয়ে কনসার্ট থাকার কথা। আচ্ছা, 2 নাম্বারটা কনসার্ট আমাদেরকে বলছে পয়জনের অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদেরকে বলছে পয়জনের অনুপাত ইকুয়াল টু আমরা কি জানি? মাইনাস, যেহেতু এখানে আমাদের কি দেওয়া আছে? ব্যাসের কাহিনী দেওয়া আছে, তাহলে ডেল ডি বাই ডি, উপরে আছে আমাদের ডেল এল বাই এল। আচ্ছা, তাহলে এখান থেকে দেখি, আমি যদি দেখি পয়জনের অনুপাতটা আমাদের কত দেওয়া আছে? পয়জনের অনুপাত দেওয়া আছে 0.25। আচ্ছা, এটা আমরা একটু বসাই দিই। আচ্ছা, বসানোর আগে একটা কাজ করি, আমাকে জাস্ট একটু ইন্টারচেঞ্জ করার চেষ্টা করি। তাহলে ইন্টারচেঞ্জ যদি আমাদের চেষ্টা করতে, আমাদের চাইছে কি? আমাদের চাইছে হচ্ছে আমাদের তার ব্যাসের পরিবর্তন বা ডেল ডিটা বের করতে বলছে। আচ্ছা, তো ডেল ডি বের করার জন্য আমরা আগের মতো সেম মাইনাস ডেল ডি আর নিচে হচ্ছে আমাদের ডি, তাহলে ইজ ইকুয়াল টু হবে আমাদের সিগমা ইনটু হচ্ছে উপরে হচ্ছে আমাদের ডেল এল আর বাই এল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? দেখো, এখান থেকে আমরা করতে পারি ডেল ডি ইজ ইকুয়াল টু হবে কত? মাইনাস সিগমা ইনটু উপরে হচ্ছে আমাদের ডেল এল ইনটু ডি আর নিচে হচ্ছে ছোট হাতের এল। আচ্ছা, এবার আমরা সেম কাজ করি যে আসলে আমাদের দেখতে পাবো যে আসলে কি কি আমাদের নোন আছে। আচ্ছা, সিগমার মান কি আমি জানি? সিগমার মান দেখি আমি সিগমার মান জানি কিনা। পয়জনের উপর দেওয়া আছে 0.25, তাহলে এটা আমাদের জানা আছে 0.25। আচ্ছা, এখন আর কি কি জানি আমি দেখে তো? আমাদের 2 মিলিমিটার ব্যাস দেওয়া আছে, তাহলে ডি দেওয়া আছে আমাদের 2 মিলিমিটার, তাহলে এই 2 মিলিমিটার। ওকে, এরপরে ইস্পাতের তারের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 15% বৃদ্ধি করে, তাহলে 15% বৃদ্ধি যদি করি, তাহলে আমরা ইস্পাতের তারের দৈর্ঘ্য দেওয়া আছে 15% বৃদ্ধি করতে হবে। 15% যদি বৃদ্ধি করা হয়, তাহলে আগে যে দৈর্ঘ্যটা ছিল সেটাকে আমরা বলতে পারি 100, আর পরিবর্তন কতটুকু হয়েছে? আমরা বলছি যে 15% বৃদ্ধি করতে হবে। তার মানে হচ্ছে আগে 100 হলে এখন কত করতে হবে? চেঞ্জ করতে হবে কত? 15।
ওকে, তাহলে এখান থেকে আমি আনসারটা পেয়ে যাবো ডেল ডি আসলে কত। উপরে হচ্ছে আমাদের 0.25 ইন্টু হচ্ছে আমাদের 2 মিলিমিটার। তুমি বলতে পারো মিলিমিটার কি মিটারে কনভার্ট করবো, ইচ্ছা মিলিমিটারটা কি মিটারে কনভার্ট করলে এখানে মিটার হবে, এটা হচ্ছে কথা। তাহলে মিটার করার দরকার পড়তেছে না, ভাগ দিব হচ্ছে আমাদের 100 দ্বারা। 0.25 15 ইন্টু 2 আর নিচে হচ্ছে ভাগ দিব 100 দ্বারা। তাহলে আনসার হচ্ছে আমাদের 0.075। আনসার কিসে আসবে, মিলিমিটারে, যেহেতু আমাদের এই 5টা মিলিমিটার আছে আর কি, সিম্পল কথা। তাহলে ডেল ডি এখান থেকে বের করে ফেলতে পারলাম। আচ্ছা, আগাই লাস্ট টপিক, কৃতকাজ। আচ্ছা, তো কৃতকাজের থিওরিটা যদি আমি একটু বুঝাই, যে কৃতকাজের থিওরিতে আসলে খুব বেশি এটা কিছু লাগে না, একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে আমাদের আমি যদি মোট কৃতকাজটা বের করতে চাই, তাহলে মোট কৃতকাজ যদি বের করতে চাই, মোট কৃতকাজ হচ্ছে আমাদের কত হবে, মোট কৃতকাজ ইজ ইকুয়াল টু আমাদের হাফ ইনটু এফ ইনটু ছোট হাতের এল, মানে যতটুকু ফোর্স দিচ্ছি ওইটার সাথে আমি কি করে দিব, ওইটার সাথে আমি কতটুকু দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে সেটা গুণ করে দিয়ে হাফ করে দিলে আমি পেয়ে যাবো মোট কৃতকাজ। আচ্ছা, এখন মাঝে মাঝে আমাকে বলে যে আমাদের একক আয়তনের কৃতকাজ বের করতে বলে, কারণ আমরা দেখবো যে একক আয়তনের কৃতকাজ মানে আয়তন দিয়ে ভাগ দিয়ে দিলে তো হচ্ছে নাকি, তাহলে একক আয়তনে কৃতকাজ এটাকে আমরা লিখতে পারি কত, W/V। আচ্ছা, এখন আমরা একটু বুঝি যে এখানে আমি যে পরিমাণ যে কাজ করতেছি, মানে আসলে আমি সাপোজ আমি F পরিমাণ বল প্রয়োগ করে L পরিমাণ আমি প্রসারিত করলাম বা সংকুচিত করলাম, তাহলে আমি কিছু পরিমাণ কাজ করছি নাকি। কারণ এই কাজটা আসলে কি, শক্তিটা কই গেল, ওই শক্তিটা এর মধ্যে জমা থাকে, ওইটাকে আমরা বলি বিভব শক্তির উপরে জমা থাকে। তার মানে কখনো যদি তোমাকে বলে যে কতটুকু বিভব শক্তির উপরে জমা আছে ওই বস্তুটার মধ্যে, F পরিমাণ বল প্রয়োগ করার ফলে যদি L পরিমাণ প্রসারিত হয়, তাহলে ওইটার মধ্যে কতটুকু বিভব শক্তি জমা আছে সেটা হবে আমাদের কত, এই কৃতকাজের সমান হবে WFL। আচ্ছা, এখন আমাদেরকে যদি বলে একক আয়তনে কতটুকু কৃতকাজ আছে বা একক আয়তনে কতটুকু বিভব শক্তি জমা আছে, সেটা ইকুয়াল হবে W/V। সো W/V আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এটা ইকুয়াল হবে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। সিম্পল, পীড়ন বিকৃতি আমরা মোটামুটি জানি, তাহলে ওটা আমরা বসে দিলে এখানে আমি পেয়ে যাবো একক আয়তনে কতটুকু কৃতকাজ। আচ্ছা, আগেই তাহলে দেখি, আমাকে বলে দেওয়া আছে যে 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসের একটি তারকে একটি হুকে বেঁধে অপর প্রান্তে বল প্রয়োগ করায় এটি এত মিটার লম্বা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে তাতে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, আমাদেরকে বলছে যে কি পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে। আচ্ছা, কি পরিমাণ কাজ সম্পাদিতের জন্য আমরা কি করি, W আমরা লিখি কত, হাফ F ইনটু L। এখানে দেখো, এখানে ফোর্সের কিন্তু কোনো কাহিনী দেওয়া নেই, ফোর্সের কি কোনো কাহিনী দেওয়া আছে না, দেওয়া নেই। তাই এখানে আমাদেরকে একটু কনভার্ট করে নিতে হবে সূত্রটাকে। তো সূত্রটা কনভার্ট করার জন্য আমরা জানি যে W আমরা F/A ছোট হাতের L আর এখানে হবে বড় হাতের L। আচ্ছা, সো অনেকে কি করো, আচ্ছা পরে বলতেছি, এটা দেখি W আমরা জানি যে F/A আর বড় হাতের উপরে L আর নিচে হচ্ছে ছোট হাতের L। তাহলে এখান থেকে আমরা F টাকে একটু কনভার্ট করে নিতে পারি, F লিখতে পারি, কি লিখতে পারি দেখি তো, F লিখতে পারি Y/A ছোট হাতের L আর নিচে হচ্ছে বড় হাতের L। F আমরা লিখতে পারি Y/A ছোট হাতের L আর নিচে হচ্ছে বড় হাতের L। তাহলে F টাকে যদি এখানে আমি রিপ্লেস করে দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি F টাকে রিপ্লেস করলে উপরে আসছে আমাদের YA বা AY, চিন্তা করতে পারি AY, সুন্দর লাগে। তাহলে L ছোট হাতের L আর এই ছোট হাতের L কত হয়ে যাবে, L স্কয়ার। আর নিচে কি আছে, নিচে আছে আমাদের L। ওকে, আমি কিছু দেখতে পাচ্ছি না, যাই হোক। সো আমরা, তুমি চাইলে কি করতে পারো, হাফ F এর এই সূত্রটা মুখস্থ করতে পারো, প্লাস আবার এই সূত্রটাও চাইলে মুখস্থ করে চলতে পারো, বাট আমি উপরটা খুব সহজ লাগে এটা মুখস্থ করতাম, জাস্ট এরপরে আমি কনভার্ট করে নিতাম আর কি। আচ্ছা, দেখি এখানে আমাদের কি কি জানা আছে, কি কি নোন দেখো। আমাদের এরিয়া কি আমি জানি, এরিয়া এই যে ব্যাস দেওয়া আছে, তার মানে এরিয়া বের করে ফেলতে পারবো, কত হবে π/4d স্কয়ার, নাকি d দেখতে পাচ্ছি ব্যাস মানে হচ্ছে 1 মিলিমিটার, না মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করলাম স্কয়ার। ওকে, তাহলে y ইয়ং এর গুণাঙ্ক কি দেওয়া আছে, হ্যাঁ এই যে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার মিটার স্কয়ার। ওকে, L কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করছে দেওয়া আছে, হ্যাঁ এই যে এত পরিমাণ লম্বা করলাম, তাহলে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিই, 0.025 × 10⁻² মিটার। হ্যাঁ ঠিকই তো আছে, দেখতে পাচ্ছি। আর বড় হাতের L কতটুকু দৈর্ঘ্য ছিল, 1 মিটার, তাহলে 1 মিটার, এই যে 1 মিটার শেষ। তো এখান থেকে আমি বের করে ফেলার কথা যে আমাদের আসলে আমাদের কৃত কাজটা কত। দেখি হাফ ইনটু এরিয়া
এরিয়ার জন্য 3.1416/4 ইন্টু হচ্ছে আমাদের tan ইনভার্স 3। তারপর ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক 2 ইন্টু 10⁻11। ওকে, তারপর এটার সাথে আমাদের গুণ হবে এল স্কয়ার। এল এর মান দেখতে পাচ্ছি 0.025 ইন্টু 10⁻²। স্কয়ার করে দিতে হবে না, 0.025 ইন্টু 10⁻² স্কয়ার করে দিতে হবে। আচ্ছা, এরপর নিচে আছে আমাদের কি, নিচে তো কি আছে, হাফ। শেষ, দেখতে পাচ্ছি কৃত কাজ 2.45 ইন্টু 10⁻³ জুল। ওকে, আচ্ছা, রাইট। বলে দেওয়া আছে 5 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, এত মিটার ব্যয় বিশিষ্ট কোনো তারের এত কেজি ভরের এত মিটার প্রসারিত হলে সঞ্চিত শক্তি কত? সিম্পল জিনিস, W = ½ F × L। আচ্ছা, ওকে, দেখি হাফ F এর মান কি আমি বের করে ফেলতে পারবো? কি দেওয়া হচ্ছে, তারে এত কেজি ভরের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। ভর মানে কি, ফোর্স মানে, সরি, ভর মানে হচ্ছে ভর m। তাহলে এখান থেকে আমি mg বের করে ফেলতে পারবো। আর কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এত মিটার প্রসারিত হয়েছে। শেষ, তাহলে 0.1 ইন্টু tan ইনভার্স 3। তাহলে এখান থেকে মিটার বের করে ফেলতে পারবো। তাহলে হাফ, তাহলে এই যে এখান থেকে আমরা কি জানি, m এর মান কি জানি, 25। শেষ, এখান থেকে আমি বের করে ফেললাম কথা। তাহলে আমরা দেখি হাফ ইন্টু m এর মান হচ্ছে 25 আর হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে আমাদের 0.1 tan ইনভার্স 3। 0.1 ইন্টু tan ইনভার্স 3 দেখতে পাচ্ছি 0.01225 জুল। শেষ, ওকে। অলরাইট, এই যে লাস্ট ম্যাথ বলছে যে একটি স্থিতিস্থাপক তারকে টেনে লম্বা করা হচ্ছে, তার দৈর্ঘ্য যদি l হয়, দৈর্ঘ্যের বৃদ্ধি যদি x হয়, তাহলে তার প্রস্থচ্ছেদ যদি a হয়, বস্তুর ইয়ং এর ধ্রুবক y হলে কতটুকু স্থিতিস্থাপক শক্তি জমা হয়েছে। এটা তো আমি একটু করলাম। W যেগুলো কি জানি, F × L। তাহলে আমরা F এর মান যদি আমরা চেঞ্জ করে দেই, তাহলে হাফ FL, তো তাহলে F কে আমরা লিখতে পারি AY L/L, আর এখানে হবে L। তাহলে আমরা এটা পাচ্ছি হাফ ইন্টু AY ছোট হাতের L²/L। এটা হচ্ছে আমাদের কি বলতো, এটাই আমাদের সেই কৃত কাজ বা হচ্ছে সঞ্চিত শক্তি কতটুকু জমা হয়েছে। একক আয়তন কি বলছে না, বলে নাই, তার মানে আমাদের এতটুকুই ছিল। এতটুকু আমরা শর্ট সিলেবাসে জিনিসপাতি আমরা আলোচনা করে ফেলছি। সো মাঝখানে হয়তো কোনো কিছু ভুল যেতে পারে, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।